অনিকা জয়েন করেছো? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ অনিকেত? ওকে ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন। তো গতদিন আমরা যে অবধি করেছিলাম তারপর থেকে হচ্ছে আমরা শুরু করব। আর তুমি কি কি করেছো, আর যেগুলো আমি টাস্ক দিয়েছিলাম তোমাকে বলেছিলাম কিন্তু আমি সেগুলো পাঠাতে, তো তুমি তো এখনো কিছু কিন্তু পাঠাওনি, সেন্ড করে মানে আমি কমপ্লিট করে খাতায় লিখে তারপরে কিন্তু সেগুলো ছবি তুলে পাঠাতে তোমাকে বলেছিলাম অলরেডি। ঠিক আছে, তো সেগুলো কতদূর কি করেছো বলো? কোন কোন চ্যাপ্টার অব্দি আপনি রিডিং করেছো কতদূর, আর সেগুলো এমসিকিউ কোনগুলো করেছো, আর সেগুলো আমাকে বলো। ফার্স্ট 3টে চ্যাপ্টার পড়েছি। কোন কোন চ্যাপ্টারটা? ক্লাস 11-এর কথা বলছো না 12-এর বলছো? ক্লাস 11-এর প্রথম 3টে চ্যাপ্টার পড়েছো, আর এমসিকিউ কি কি করেছো? এমসিকিউ গুলো কমপ্লিট হয়েছে? আচ্ছা আচ্ছা, তো তাহলে সেগুলো কিন্তু আমাকে সেন্ড করো, আর কি পাঠিয়ে দিও, তারপর সেগুলো কিন্তু চেক করা খুবই দরকার। তাহলে এখান থেকে ধরো তুমি কয়েকটা চ্যাপ্টার পড়েছো, তো এখানে 3টে, থার্ডটা হয়নি, আচ্ছা ফার্স্ট আর সেকেন্ডটা হয়েছে। তো তার মধ্যে ধরো তুমি বলছো যে রিডিং পড়েছো, এমনিও পড়েছো, তাহলে এখানে কি কি বুঝতে তোমার প্রবলেম হচ্ছে সেগুলো বলো। তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো, যে যদি তোমার ডাউট হয়েছে বা কোনো কোয়ারি আছে বুঝতে পারছো না বা প্রবলেম হচ্ছে জিনিসগুলো বুঝতে, সেগুলো বলো। তারপর থেকে হচ্ছে আমরা শুরু করবো সেই সেই টপিক নিয়ে। আজ করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজ মানে তুমি যেটা বললে যে ড্রয়িং ক্লাস আছে তারপরে করবে, তাই তো? সে ঠিক আছে, করো। তো তুমি কি কি প্রবলেম হচ্ছে সেটা বলো আমাকে, বা কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে, কি কনফিউশন আছে। আর দেখো পরশু দিনের যখন আমাদের ক্লাস, ওটা একদম টাইমলি হবে, যে টাইমে আমাদের আছে, মানে মঙ্গলবারের কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে কালকেরটা আজকে করছি আমরা। কালকের যে ক্লাসটা আছে সন্ধে, ওটা ওটার হচ্ছে এখন হচ্ছে, ঠিক আছে? তো বলো কোথায় প্রবলেম হচ্ছে, কি কি ডাউট আছে তোমার, বা বুঝতে পারছো না কোন কোন জিনিসে। এটা তো সিঙ্গেল টপিক, এটা তো সিঙ্গেল কোয়েশ্চেন। আমি বলছি টপিক, বড় জিনিসে বুঝতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলো বলছে। তো তো তুমি সিঙ্গেল বলছো, রাষ্ট্রবিজ্ঞানে জনককে যেরকম ফাদার অফ আছে, যে অ্যারিস্টটল আছে। আচ্ছা, কবে শব্দটা ব্যবহার করেন? ও আচ্ছা, ঠিক আছে, এটা তো সিঙ্গেল কোয়েশ্চেন। তুমি দেখো কনসেপ্ট বুঝো তো, মানে কনসেপ্ট মানে হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে ধরো না বুঝতে পারা, ঠিক আছে? আমি হচ্ছে সেটা জিজ্ঞেস করছি, এটা তো সিঙ্গেল কোয়েশ্চেন। তুমি চ্যাপ্টার মধ্যে ঢুকলে বুঝতে পারবে, রিডিং দিলে বুঝতে পারবে যে এটা জনককে, এটা কত সালে হয়, এটা জন্ম কবে, মৃত্যু কবে। এই জিনিসগুলো সিম্পল জিনিস, এগুলো না বোঝার কিছু নেই। আমি বলছি যে তুমি ধরো কনসেপ্ট বুঝতে কোথায় প্রবলেম হচ্ছে, তাই না? কারণ জিনিসগুলো তোমার অ্যানালাইজ করা দরকার, কারণ এক্সামে তো তোমার লিখতে হবে। তুমি যদি সেই জিনিসগুলো না বোঝো, বুঝতে পারছো আমার কথাটা? এগুলো তুমি এমনি চ্যাপ্টারের মধ্যে ঢুকলে পেয়ে যাবে, যে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স তোমার অ্যারিস্টটলকে বলা হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে তো কোন 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 টপিকে তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, আমি সেটা বলছি। যে এখানে কনফিউশন হচ্ছে যে স্যার এখানে আমি বুঝতে পারছি না, এটার সাথে এটা কেন হচ্ছে, বুঝতে পারছো আমার কথা? তো সেইখানে কি কি জিনিসে তোমার প্রবলেম হচ্ছে, কারণ ওগুলো তুমি দেখো, এগুলো রিডিং এ তুমি করে নিতে পারবে, এখানে আমার কোনো এ নেই। যেখানে ধরো ডাউট হচ্ছে যে এখানে কেন হচ্ছে এটা, বা এটার পরে এটা হবে, এই থিওরিটা আমি বুঝতে পারছি না, বা এই টপিকটা আমি বুঝতে পারছি না। যে ধরো সিম্পল আমি বলছি যে সার্বভৌমিকতা কি, এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? বা ধরো রাষ্ট্র জিনিসটা কি, এটা আমি বুঝতে পারছি না, বুঝতে পারছো আমার কথা? তো সেই হিসাবে আমি জিজ্ঞেস করছি। রাষ্ট্র আর জাতি, এর মধ্যে মিনিং নেশান তো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? তুমি হচ্ছে ডিফারেন্স, আমি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এই যে যে এখন যেটা কোশ্চেন গুলো, এটা হচ্ছে তোমার কনসেপ্টের জন্য জিনিস, ঠিক আছে? তুমি আগে যেটা করেছিলে হচ্ছে ফ্যাকচুয়াল জিনিস, ওটা তুমি এমনি পারবে, ওখানে আমার কোনো দরকার নেই। তুমি চ্যাপ্টার মধ্যে ঢুকলে পেয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে? তুমি এটা বুঝতে পারছো না, খুব ভালো। তো দেখো এবার আমি খুব ভালো করে মন দিয়ে শোনো, যেটা কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে হচ্ছে বাংলা টার্ম হচ্ছে রাষ্ট্র, ইংলিশ টার্মটা হচ্ছে কি দা স্টেট, ঠিক আছে? স্টেট মানে কি? স্টেট মানে আমরা কি জানি, এতদূর ছোটবেলা থেকে আমরা বলেছি স্টেট মানে হচ্ছে রাজ্য, ঠিক আছে? ওটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে রাষ্ট্র মানে হচ্ছে দা স্টেট, ঠিক আছে? তার সাথে একটা দা যুক্ত হচ্ছে, স্টেট মানে কি রাষ্ট্র এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন জিনিস।
আর অন্যান্য সাবজেক্টে যখন তুমি পড়বে সেখানে হচ্ছে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওড়িশা স্টেট, ঝাড়খণ্ড স্টেট, ঠিক আছে। আর এখানে হচ্ছে দা স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, মানে দা স্টেট এখানে কি ইন্ডিয়া ধরো স্টেট, দা স্টেট, ঠিক আছে। এই জিনিসটা গেল। তো এইবার হচ্ছে নেশন মানে কি, নেশন মানে হচ্ছে জাতি, যেরকম কি আমরা বাঙালি জাতি, ঠিক আছে, বা যারা হিন্দি তো সেরকম লেখা আছে, এগুলো ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মানে তোমার ভাষার উপর ডিপেন্ড করে। আর তারপরে আমরা সব থেকে উপরে যে যে জাতি বলা হয়, তাহলে আমাদের জাতীয়তাবাদ কি, আমরা জাতীয়তা হচ্ছে আমরা ভারতীয়, ঠিক আছে। সে তুমি বাঙালি হও, তুমি পাঞ্জাবি হও, তুমি যাই হও না কেন, ধরো তুমি শিখ হচ্ছ, ইহুদি হও, যাই হও না কেন, তুমি হচ্ছে ভারতীয়, সেটাই হচ্ছে তোমার পরিচয়, সেটা হচ্ছে তোমার ন্যাশনালিটি, সেই হচ্ছে তোমার জাতি। বুঝতে পেরেছো? এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এই হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন যেটা তুমি বললে। বুঝতে পেরেছো অনিকেত ডিফারেন্সটা কি দুটোর মধ্যে? হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। তো তার জন্য আমি বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ পড়বে, যে যেগুলো অ্যানালাইজ করবে, যেখানে বুঝতে প্রবলেম হচ্ছে সেগুলো আমি তোমাকে বলছিলাম যে তুমি সর্ট আউট করে রাখবে, মানে খাতায় লিখেও রাখবে যে এইগুলো বুঝতে পারছি না, এই জিনিসগুলো বুঝতে হবে, তো স্যারের কাছ থেকে করবো। আমি কিন্তু সেই হিসেবে তোমাকে খাতা পেনও বলেছিলাম, কারণ দেখো এখানে ম্যাক্সিমাম কাজ হচ্ছে তোমার, ঠিক আছে, এই প্রিপারেশনের সময়। কারণ এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন ম্যাক্সিমাম কাজ তোমার, সেইখানে তোমার যেখানে জায়গায় যা প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো সলভ করবে হচ্ছে তুমি আমার কাছ থেকে। বুঝতে পেরেছো? কারণ আলটিমেটলি রিডিং তো তোমার করতে হবে, কারণ আলটিমেটলি এক্সামটা তোমার লিখতে হবে, তাই না? তো সেই হিসাবে রয়েছে। আর তুমি যে জিনিসগুলো, যে কনফিউশন গুলো তোমার হচ্ছিল, তা আমি কিন্তু তোমাকে সেদিন ফোনেও আমি বলে দিয়েছি। তারপরে আমি আবারও বলছি যে সিইউইটিটা হচ্ছে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, ওটা কিন্তু এখানে না, ঠিক আছে। তো তার জন্য তুমি আলটিমেটলি তোমার এখন এই হোক যে আমি এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করবো, ঠিক আছে, বা তুমি যে সাবজেক্টে নিয়ে পড়বো সেটা যেন ভবিষ্যতে আমার কাজে লাগে, এই পড়াটা তোমার ভবিষ্যতেও কাজে লাগে, সেই হিসেবে এ করো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আর বেশি টেনশন করো না, তো সেই হিসাবে প্রিপারেশনে মন দাও, বা অন্য যেগুলো সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো বা অন্যান্য যেগুলো তোমার ইচ্ছা আছে, তো সেই হিসাবে ফোকাস করো, ঠিক আছে, অন্যান্য কাজে। আর আপনি মাঝে মাঝে আপডেট দেখলে তুমি তোমার ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে আপডেট, ঠিক আছে। আর দেখো রাইটিং কিন্তু প্র্যাকটিস করো, তুমি লেখা প্র্যাকটিস করছো তো, ঠিক আছে। যে কোনো সাবজেক্টে ধরো তোমার যদি ব্রড কোশ্চেন আসে, ব্রড কোশ্চেন দিলে, আর যদি শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেন দিলে, তো সেই হিসাবে কিন্তু আলটিমেটলি রাখতে হবে। তো যেটাই পেইডি কোশ্চেন আসলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, কারণ এই যে যে টপিক গুলো না, এই যে নেশন স্টেট ইন্ডিয়া, এগুলোর উপর হচ্ছে বেস করে কোশ্চেন আসবে। তো তুমি এগুলো না পড়লে এগুলো কিন্তু বানাতে পারবে না, ঠিক আছে, এগুলো বানানোর জিনিস না, হয় তুমি জানো নয় জানো না, ঠিক আছে। এবার বলো আর কি কি প্রবলেম হচ্ছে, বলো অনিকেত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কারণ ডাউট ক্লিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডাউট ক্লিয়ারটা কখন হয়, যখন তুমি নিজে পড়েছো তাহলেই হচ্ছে তোমার ডাউট হবে। তুমি নিজে না পড়লে ডাউটের কোনো সিন নেই, ধরো যে পড়াশোনাই করে না তার ডাউটের কোনো ব্যাপারই আসে না, কারণ সে পড়েই না, তো না পড়লে হচ্ছে তোমার ডাউট আসবে। কেউ যদি নাই পড়ে, ডাউটের কোনো সিনই নেই, ঠিক আছে। তো তাহলে এটা বোঝা যাবে যে তুমি পড়েছো, তার মানে হচ্ছে ডাউট হচ্ছে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে হবস, লক্স, রুসো এদের সিমিলারিটি কি? দেখো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে হচ্ছে সামাজিক চুক্তি থিওরি, ঠিক আছে। তো সামাজিক চুক্তি থিওরিটা হচ্ছে যে জিনিসগুলো রয়েছে, এরা হচ্ছে এক একটা টাইমে একজন পলিটিক্যাল ফিলোসফার। তো এরা হচ্ছে যে টাইমের ফিলোসফার রয়েছে, মানে রাষ্ট্রচিন্তাবিদ, ঠিক আছে। হ্যাঁ ডিফারেন্স বেশি রয়েছে, আমার সিমিলারিটিও আছে, কিন্তু মেইন ডিফারেন্স হচ্ছে এরা সোসাইটি কন্ট্রাক্টের কথা বলছে, মানে একটা সামাজিক চুক্তির মাধ্যমে কাজ করবে। তো সামাজিক চুক্তিটা এখানে কি বোঝাচ্ছে? সামাজিক চুক্তিটা হচ্ছে প্রত্যেক লোক, প্রত্যেক মানুষের সাথে একসাথে যখন একটা সোসাইটিতে সমাজবদ্ধভাবে বসবাস করবে, তখন একটা যখন নিরবিচ্ছিন্ন ভাবে থাকবে, তখন তাদের মধ্যে একটা চুক্তি তৈরি হবে যে আমরা একসাথে থাকবো, একসাথে এ করবো। কারণ না হলে ধরো যদি আলাদা আলাদা হয়ে থাকে, তখন কিন্তু এখনকার মতো স্ট্রং যে আর্মির তো ব্যাপার ছিল না, ধরো কোনো পশু পাখি বা যেসব হিংস্র জন্তু আছে তাদের থেকে তো বাঁচতে হবে, তো সেই জিনিসগুলো রয়েছে। তখন যদি একতাবদ্ধ ভাবে থাকে, ঠিক আছে, তো তাহলে হচ্ছে এই ধরনের কোনো সমস্যা থেকে কিন্তু বাঁচার একটা সম্ভাবনা থাকবে, কারণ তাদের মধ্যে তখন ইউনিটি আসছে, এই জিনিসটা রয়েছে, ঠিক আছে। আর তারপরে সোশ্যাল কন্ট্রাক্ট তখন হচ্ছে তৈরি হবে, মানে সামাজিক চুক্তির মধ্যে তৈরি হবে, মানে আমরা যে মানুষ বা সামাজিক জীব সমাজে একসাথে বসবাস করছি, ঠিক আছে। তো সেই জিনিসটা যখন এই জিনিসটা রয়েছে যে আমরা যখন একসাথে সংঘবদ্ধ হয়ে থাকবো, তখন আলটিমেটলি আমাদের প্রোগ্রেস হবে, ঠিক আছে। তো এই যে যে তুমি যে যে পলিটিক্যাল ফিলোসফারদের কথা বললে, এরা এক একজন হচ্ছে এক এক টাইমের পলিটিক্যাল ফিলোসফার, ঠিক আছে, কিন্তু এদের আলটিমেটলি এইমই ছিল যাতে সোসাইটিতে, মানে সোসাইটি যখন রয়েছে মানে সমাজে যখন সংঘবদ্ধ ভাবে যাতে মানুষেরা একসাথে বসবাস করে, তাতে আলটিমেটলি তাদের মধ্যে গ্রোথ হবে, ঠিক আছে। গ্রোথ মানে কি? গ্রোথ মানে কিন্তু এখানে বৃদ্ধি না, গ্রোথ মানে বৃদ্ধি হচ্ছে তাদের আর্ট মানে সামগ্রিক বৃদ্ধি, ঠিক আছে। সামগ্রিক বৃদ্ধি মানে সব দিক থেকে আস্তে আস্তে উন্নতির দিকে এগোবে, ঠিক আছে। এই হচ্ছে তিনজনের মধ্যে যে কোয়ালিটি মানে সিমিলারিটি রয়েছে। তো এই যে যে পলিটিক্যাল ফিলোসফার যারা হচ্ছে, যে হবস, লক, রুশো, এরা হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন টাইমে এসছে এরা, কিন্তু আলটিমেটলি এনাদের ইচ্ছা ছিল বা আলটিমেটলি এনাদের কথার মানে হচ্ছে যে আলটিমেটলি যাতে সোসাইটির উন্নতি হয়, ঠিক আছে, এটাই হচ্ছে তাদের আলটিমেট জিনিস। মানুষ যাতে সামাজিকভাবে জীব হয়ে একসাথে সন্নিবিষ্টভাবে বসবাস করে, এবং তাহলেই হচ্ছে তারা ইউনিটি যখনই থাকবে তখন আলটিমেটলি উন্নতি হবে। বুঝতে পেরেছো? না হলে হচ্ছে প্রবলেম।
তখনই উন্নতি যখন হবে তোমার চুক্তির মধ্যে আসছে, মানে একজনের সাথে আরেকজনের রিলেশন হচ্ছে। যেরকম দেখো আমরা কারোর সাথে কারোর রিলেশন কি করে হয়, ফার্স্টে তো তাদের সাথে দেখা হবে, কথোপকথন হবে, এইভাবেই তো রিলেশনটা আসবে, বুঝতে পেরেছো? না হলে তুমি কারোর সাথে তো রিলেশন করতে পারবে না তার সাথে কথা না বলে বা দেখা না করে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে সেরকম, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপারটা। এরা হচ্ছে পলিটিক্যাল ফিলোসফার, তো এই জিনিসটা আর কি রয়েছে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি সোসাইটিটা যাতে ইম্প্যাক্টফুল হয় আর কি, লাইফটা এদের মানুষের সামগ্রিক জীবন যাতে আরো বেস্ট হয়, ঠিক আছে? তো তার জন্যই আর কি আমরা সবসময় কাজ করেছি। এরা এক একজন হচ্ছে পলিটিক্যাল ফিলোসফার, মানে কি রাষ্ট্রচিন্তাবিদ, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারে গেল। আর যে 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 প্রবলেম হচ্ছে দেখো, আচ্ছা তুমি নৈবেত্তিক গুলো তো করেছো, মানে এমসিকিউ তো গুলো করেছো, আর কোশ্চেন কি কিছু লিখেছো এর মধ্যে থেকে? যেগুলো কোশ্চেন আমি লেখার কথা কিন্তু বলেছিলাম অনেকে, মানে বিভিন্ন টপিকে লিখে তারপরে আমি সেগুলো আমি ছবি তুলতেও বলেছিলাম তোমাকে। স্টেটের ইভলিউশনে মার্কসিস্ট ভিউটা একটু বলুন, আমার বইতে দেওয়া নেই। তোমার বইতে কি দেওয়া আছে, কি অবধি দেওয়া আছে বলো, কোন অবধি আছে, তাহলে সেই হিসাবে আমি বলবো। দেখো মার্কসিজম হচ্ছে মডার্ন সায়েন্টিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট বলা হয়ে থাকে কার্ল মার্কসকে, ঠিক আছে? সে জার্মানির লোক। তো ইনি যে টাইপের কথা বলেছেন যে স্টেট, সেটা হচ্ছে তোমার স্টেটলেস সোসাইটি, মানে কি রাষ্ট্র ছাড়া একটা স্বাস্থ্য, এবং সেখানে সমাজতন্ত্র আলটিমেট যে স্টেট সেটাকে তুমি সোশ্যালিজম বলেছেন, ঠিক আছে, বা সমাজতন্ত্র। উনি সেখানে বলছেন যে মার্কসিজমের যে মেইন জিনিস হচ্ছে যে প্রত্যেক লোক, প্রত্যেক মানুষের হচ্ছে সামগ্রিকভাবে শত্রু, মানে শ্রেণী বিভেদ রয়েছে। মানে শ্রেণী বিভেদ বলতে এখানে কি বোঝাচ্ছে, শ্রেণী বিভেদ মানে হচ্ছে উনি মার্কসিজম অনুসারে মানুষ হচ্ছে দুটো মাত্র, দুইটো প্যাটার্ন হচ্ছে কি ধনী আর গরিব, এই ছাড়া আর কোনো প্যাটার্ন। এটা হচ্ছে মার্কসিজমের মতে, মানে মার্কসিস্টদের মতে, মানে কি মার্ক্সবাদীদের মতে, ঠিক আছে? তো সোসাইটিতে এদের কাজই হচ্ছে তোমার যারা পুঁজিপতি শ্রেণী মানে কি যারা হচ্ছে সোজা কথায় ধনিক শ্রেণী, যাদের হাতে মেশিনারি রয়েছে, সব ধরনের পাওয়ার রয়েছে, আর্থিকভাবে প্রতিপত্তিশালী, তাদের কাছে সবকিছু রয়েছে, এবং এরা কাজ করে হচ্ছে আলটিমেটলি এমন ভাবে সমাজের যারা বড়গুয়া, মানে কি লিখলে এটা বুঝলাম না, ঠিক করে লেখো, স্পেলিং ভুল লিখেছো। তো এদের কাজ হচ্ছে আলটিমেটলি যারা সমাজের শোষিত মানে যারা শ্রমিক শ্রেণী আছে তাদের বেশি করে শোষণ করা, এবং আলটিমেটলি ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট করা, মানে কি যত বেশি এদের উপর খাটিয়ে প্রফিট নেওয়া যায়, মানে কি লাভ করা যায়, এটা হচ্ছে আলটিমেটলি লক্ষ্য পুঁজিপতি শ্রেণীদের, ঠিক আছে? তো এই পুঁজিপতি শ্রেণীদের যেটা হচ্ছে তোমার বুর্জুয়া বলে। তো তুমি এটা স্পেলিং ভুল লিখেছো, ওটা হচ্ছে বুর্জুয়াজি হবে, ঠিক আছে? মানে হচ্ছে পুঁজিপতি শ্রেণী, যারা হচ্ছে মানে ক্যাপিটালিস্ট শ্রেণী যাদের বলা হয়ে থাকে, বুঝতে পেরেছো? এটার মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেটাই, তুমি তুমি স্পেলিং ভুল লিখেছো, ওটাই তো বলছি যে ভুল লিখেছো তুমি, দেখে ঠিক লেখো, ঠিক আছে? ওটা হচ্ছে তাদেরকে হচ্ছে তোমার পুঁজিপতি শ্রেণী বলে। তো এরাই কাজ করে হচ্ছে যে বিজনেসম্যান শ্রেণী, সবাই এদের ধরে, এদের কাছে সব ধরনের যন্ত্রপাতি এবং সব ধরনের টাকা পয়সা, তারপরে পাওয়ার সবকিছু এদের হাতে রয়েছে, এবং আলটিমেটলি এরা করে হচ্ছে সমাজের যারা শোষিত শ্রেণী তাদের বেশি করে শ্রম নিয়ে নিয়ে এবং কম পয়সা দিয়ে তাদের দিয়ে খাটিয়ে নেয়, এবং আলটিমেটলি যাতে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট করে, মানে বেশি করে লাভ করে, এটাই হচ্ছে তার আলটিমেটলি এরা করে থাকে। আর ম্যাক্সিমামের মতো আলটিমেটলি এমন একটা স্টেট বলেছে যে এরকম কোনো, যে প্রত্যেক লোকের কোনো আলাদা, বা প্রত্যেক লোক বা কোনো ব্যক্তিদের অথবা কোনো সংস্থাদের আলাদা করে প্রচুর পরিমাণে সম্পত্তি থাকবে না, সবই থাকবে আলটিমেটলি সবার জন্য, সব সমান সম্পদ সবার মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এরকম একটা আলটিমেট যে সোসাইটি হবে, স্টেটলেস সোসাইটি হবে। কারণ স্টেটকে হচ্ছে তারা রাষ্ট্রকে কন্ট্রোলকারী যন্ত্র বলে, মানে এরাই হচ্ছে, রাষ্ট্রই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জিনিস, রাষ্ট্রের জন্য এত কিছু সম্ভব হচ্ছে। তো তার জন্য মার্কসিজমে বলছে হচ্ছে এই স্টেটলেস সোসাইটি করতে হবে, মানে যেখানে কোনো রাষ্ট্রই থাকবে না, সবাই কারো কাছে কোনো আন্ডারে থাকবে না, সবাই নিজের মতো স্বাধীনভাবে থাকবে, এবং আলটিমেটলি তখনই হচ্ছে সোসাইটিতে প্রোগ্রেস আসবে, মানে সমাজে প্রোগ্রেস আসবে, মানে উন্নতি আসবে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার মার্কসিজমের মেইন কনসেপ্ট, বুঝতে পেরেছো অনিকেত? অনিকেত তো হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বেসিক জিনিস, এখানে এটাই বলতে চাইছি। হ্যাঁ একদম, আমি ওর জন্য তোমার জন্য সিম্পল হতে বললাম, ঠিক আছে? কারণ যেহেতু খুব মানে হার্ড টার্ম বলে তো তুমি বুঝতে পারবে না, তার জন্য সিম্পল হতে বললাম, ঠিক আছে? সেকেন্ড, এই জিনিসগুলো কিন্তু রয়েছে, কারণ এই জিনিসগুলো দেখো খুবই বোঝা দরকার। আর এই জিনিসগুলো দেখো
যা যা বলছি অনেকে দেখলো মনে রাখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? আর না হয় তুমি এখানে খাতায় এগুলো লিখেও রাখো যে যে জিনিসগুলো আমি বলছি, কারণ এই জিনিসগুলো তুমি এন্ট্রান্সে খুবই কাজে দেবে, ঠিক আছে? সে এমসিকিউ টাইপের কোশ্চেন হোক বা ব্রড টাইপ হোক, যে কোনো টাইপের তুমি এক্সাম দাও না কেন তোমার কিন্তু খুবই কাজে দেবে, ঠিক আছে? এই পড়াগুলো, কারণ এই জিনিসগুলো বোঝা দরকার। তো তার জন্য দেখো যেগুলো বলছি এগুলো না হয় লিখে রাখো শর্টে খাতাতে তোমার, তাহলে তুমি তোমার ধরো এক্সাম যখন দিচ্ছ তার আগে তুমি প্রিপারেশন নিয়ে ধরো যে টাইপের যাই এক্সাম দাও না কেন তুমি সব জায়গায় কিন্তু কাজে দেবে, কারণ আলটিমেটলি এখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? কারণ এই যেগুলো জিনিসগুলো হচ্ছে তোমার কনসেপচুয়াল কোশ্চেন, তো এখানে কনসেপচুয়াল কোশ্চেনে কোনো বানানোর সিন নেই, তুমি বুঝলেই ঠিকঠাক লিখতে পারবে, বুঝতে পারছো? আর কি কি ডাউট আছে বলো? আর দেখো তুমি নিজে কিন্তু পড়তে হবে বেশি করে, আর সেই জিনিসগুলো বুঝতে হবে, সময় দাও পড়াতে, তাতে কিন্তু আলটিমেটলি লাভ হবে, কারণ হিউজ সিলেবাস আর অন্যান্য জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? আর বারবার বারবার দেখো যেগুলো পড়ছো আবার সেগুলো রিভিশন দাও, রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর দেখো যেগুলো পড়ছো আমার কাছ থেকে এগুলো শুনিয়ে নিচ্ছ, খুব ভালো কথা, এগুলো কিন্তু লিখে রাখো, লিখে এগুলো প্র্যাকটিস করবে নেক্সট দিন, ঠিক আছে? এটা না হয়তো আমাদের নেক্সট দিনে পরের দিন ক্লাস হয়েছে সে তো ঠিক আছে, কিন্তু নেক্সট উইকের ক্ষেত্রে যখন আমরা বলছি নেক্সট উইকে যখন আমাদের ক্লাস হবে এগুলো কিন্তু তুমি অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু ফলো ফলো করবে। বইতে যাওয়া থিওরি গুলোর মধ্যে কোনটা বেশি প্র্যাকটিক্যাল, এক্সামের খাতায় বিশ্লেষণ করতে বললে কি লিখবো? বইতে দেওয়া এই থিওরি গুলোর মধ্যে কোনটা বেশি প্র্যাকটিক্যাল, এক্সামের খাতায় বিশ্লেষণ করতে বললে না, ওরকম কোনো প্র্যাকটিক্যাল কোনটা, সবগুলোই প্র্যাকটিক্যাল, ওরকম কোনো ব্যাপার না। এটা ধরো এটা ফিজিক্স ক্লাস না, বা এটা ফিজিক্স এর সাবজেক্ট না, বা এটা কেমিস্ট্রি জিনিস না যে কোনটা বেশি প্র্যাকটিক্যাল বা কোনটা কম প্র্যাকটিক্যাল। এগুলো এটা ফিজিক্স সাবজেক্ট না, বা এটা কেমিস্ট্রি সাবজেক্ট না, বা এটা ম্যাথ না। এই সাবজেক্টের সাথে এগুলো গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? ওই রকম কোশ্চেন জীবনে কোনোদিন আসবে না, বুঝতে পেরেছো? দুটো আলাদা জিনিস। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স এক করবে না, দুটো আলাদা জিনিস সম্পূর্ণ। ওরকম কোনটা কম বেশি বা কোনটা কম বা খারাপ বা ওটা কোনটা সমান বা কোনটার পাওয়ার বেশি কোনটার পাওয়ার কম, এই জিনিসগুলো এইসব জিনিস সোশ্যাল সায়েন্সে হয় না, ঠিক আছে? এই জিনিস সোশ্যাল সায়েন্সে হয় না, তো আন্দাজে এরকম প্রশ্ন বানিও না নিজে নিজে, ঠিক আছে? যেগুলো কোশ্চেন ওখানে দেওয়া আছে সেই জিনিসগুলো ফলো করো, নিজে নিজে কোশ্চেন তুমি বানাতে চাও না। ওগুলো তুমি পারবে নিজে যখন পিএইচডি করবে তখন ওগুলো করতে পারবে, এখন এসব নিজে নিজে বানাতে চাও না। যেগুলো কোশ্চেন আছে সেগুলো ফলো করো, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে দেখো যে এমসিকিউ আছে, যে শর্ট কোশ্চেন আছে, ওইগুলো ফলো করো, আমি কিন্তু বারবার তোমাকে আগের দিন বলেছি সেটা, ঠিক আছে? না না, এরকম কখনো আসবে না, সেটাই তো বলছি যে নিজে এরকম করে করতে যাও না, তাতে উল্টে যেটুকু পড়েছো তাও ভুলে যাবে, কারণ এটা ফিজিক্স ক্লাস না, বা এটা কেমিস্ট্রি না, বা এটা ম্যাথ না, সম্পূর্ণ আলাদা জিনিস। আর্টস এর সাথে সায়েন্সের ডিফারেন্স রয়েছে, বুঝতে পেরেছো? ওই জিনিস আর্টস এর 2 আর 2 4 হয়, মানে সায়েন্সে, ঠিক আছে? কিন্তু সোশ্যাল সায়েন্সে পুরো ব্রড এরিয়া, এখানে যা কিছুই হতে পারে, সবই সম্ভব। কনস্ট্রাকটিভ জিনিস না যে ওই 3 আর 2 5 আছে সায়েন্সে, ওই যাই কোনো তোমার 5ই হবে, আলটিমেটলি ওটাই ট্রু। আর্টসে এইরকম জিনিস হয় না, ঠিক আছে? আর্টসে আর্টসে হচ্ছে তোমার ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী এক এক জায়গায়, সব দিকে ওপেন করা থাকে, ঠিক আছে? দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স রয়েছে আর্টস এর সাথে সায়েন্সের, ঠিক আছে? তো সেই জিনিসগুলো বুঝতে হবে। 2 আর 2 4 সব জায়গায় হবে না, ওগুলো সায়েন্সে হয়, বুঝতে পেরেছো? ডিফারেন্সটা বোঝো, ঠিক আছে অনিকেত? আমি তার জন্য বললাম যে ওই জিনিসগুলো এখানে হয় না, আর ওই ধরনের কোশ্চেন আসবেও না, টেনশন করার কোনো ব্যাপার নেই। ব্রড কোশ্চেন আসুক বা শর্ট আসুক, ঠিক আছে? তুমি তার জন্য আমি বলছি যে কোশ্চেন দেখতে হলে তুমি চ্যাপ্টারের লাস্টে দেখো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে দেখো। তোমাকে তুমি বই তো তুমি অলরেডি জোগাড়ও করে নিয়েছো, ওই চ্যাপ্টার গুলো লাস্টে দেখো এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ গুলো পরপর টানা ফলো করো, তারপরে তোমার শর্ট কোশ্চেন রয়েছে সেইগুলো দেখো, তারপরে একটু একটু যে ব্রড কোশ্চেন রয়েছে সেইগুলো ফলো করো, ওর উপর বেস করেই কিন্তু আসবে, ঠিক আছে? আর তুমি তো যেহেতু রিডিং গুলো পড়ছো পুরো চ্যাপ্টার, তাতে আলটিমেটলি কভার হয়ে যাবে। আর বারবার রিভিশন দাও, ঠিক আছে? বারবার রিভিশন দাও, আর অনেকগুলো কিন্তু চ্যাপ্টার, ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে আর পরের চ্যাপ্টার থেকে ধরো কি কি পড়েছো তুমি অনিকেত? এটা তো এই চ্যাপ্টার গুলো গেল, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু নয় লিখে রাখো, ঠিক আছে? আমি যেগুলো বলছি, কারণ এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস এই সাবজেক্টের। তো এখানে জিনিসগুলো বুঝতে প্রবলেম হলে তাহলে কিন্তু তুমি আহ, ভুল লিখে আসবে, আর তাতে আলটিমেটলি মাইনাস নাম্বার পাবে, ঠিক আছে? তাতে আলটিমেটলি তুমি পিছিয়ে যাবে কোনো, বুঝতেই পারছো কোথায় অ্যাডমিশন টেস্টে। তো এই জিনিসটা কিন্তু রয়েছে, তো তার জন্য যেভাবে আছে, যে স্টাইলে আছে আর যেভাবে বলছি সেইভাবে ফলো করো, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টারে তুমি কি কি বলেছো, বা নেক্সট চ্যাপ্টারে কি কি প্রবলেম হচ্ছে বলো?
ন্যাশনাল আর ইন্টারন্যাশনালিজম, এটা বুঝতে পারছো না? মানে এই কনসেপ্ট বুঝতে পারছো না, তাই কি অনিকেত? মানে ন্যাশনাল ইন্টারন্যাশনালিজমে কি প্রবলেম হচ্ছে বলো? দুটো কি এক না? দুটো এক, ওকে ঠিক আছে। তো এই কনসেপ্ট হচ্ছে দুটোই সম্পূর্ণ আলাদা। ন্যাশনালিজম মানে কি? ন্যাশনালিজম মানে হচ্ছে তোমার জাতীয়তাবাদ। মানে দেখো, আমরা ভারতীয় প্রত্যেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জাতীয়তা, আমরা ভারতীয় জাতি, ঠিক আছে? তো ধরো তুমি যখন ধরো আমাদের পার্শ্ববর্তী দেশ, তুমি ধরো চীনে ঘুরতে গেলে, তাহলে কিন্তু তোমাকে দেখাবে যে হ্যাঁ এই হচ্ছে এই ব্যক্তি বা এই লোক এসছে কোথা থেকে, ভারত থেকে, ঠিক আছে? তার মানে কি ভারতীয় জাতি, তুমি ভারতীয় জাতি। আর এটা হচ্ছে তোমার জাতীয়তাবাদ। আর এটার থেকে যে জিনিসটা আছে ন্যাশনালিজম, যে তুমি যে ভারতীয় তার থেকে তুমি যে গর্ববোধ করো, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাদের দেশের কালচার, মানে আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য তুমি ফলো করো, সেই জিনিসটা হচ্ছে তুমি জাতীয়তাবাদী হচ্ছে তখনই হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসটা তুমি মনে প্রাণে ফলো করো, দেশকে ভালোবাসো, ঠিক আছে? দেশের সব যাতে উন্নতি হয় সেই জন্য তুমি সবসময় সচেষ্ট, তুমি ঠিক মতো আয়কর প্রদান করো, দেশের যাতে উন্নতি হয় সেই জন্য রেগুলার কাজ করো। এই যে যে কনসেপ্ট গুলো, এই জিনিসগুলো হচ্ছে তোমার তোমার জাতীয়তাবাদ, এই জিনিসটার উপরই ডিপেন্ড করে, এইগুলোই হচ্ছে তোমার জাতীয়তাবাদের মধ্যে আসে। আর ইন্টারন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ মানে হচ্ছে ন্যাশনালিজম। আর ইন্টারন্যাশনালিজম মানে কি? এটা হচ্ছে তুমি যখন গুরুদেবের লেখা পড়বে, মানে কি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, এনার লেখাও কিন্তু এতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারন্যাশনালিজমের আন্ডারে উনি কিন্তু, ওনার কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট সারা পৃথিবীতে। তো ইন্টারন্যাশনালিজম মানে কি? মানে আমরা প্রথমে কি মনে করি যে আমরা, হ্যাঁ আমরা ভারতীয়, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার ন্যাশনালিজমে আসে। তো ইন্টারন্যাশনালিজমে আসছে হচ্ছে আমরা খালি ভারতীয় না, আমরা হচ্ছে মানুষ, মানবতাবাদে আমরা বিশ্বাসী। তো এই ইন্টারন্যাশনালিজম মানে হচ্ছে তোমার আন্তর্জাতিকতাবাদ, ঠিক আছে? মানে আন্তর্জাতিক ভাবে আমরা হচ্ছে আন্তর্জাতিক নাগরিক আমরা, ঠিক আছে? আমরা শুধুমাত্র ভারতীয় না, সারা পৃথিবীর লোক হচ্ছে আমার আহ ভাতৃসম, ঠিক আছে? সারা পৃথিবীর লোকই আমার হচ্ছে পরিবার, আমরা একই পরিবারের সদস্য। চাই পরিবারটা কি? পরিবারটা ব্যক্তি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তো এই যে যে কনসেপ্ট, এটাই হচ্ছে তোমার ইন্টারন্যাশনালিজম। তো এটার মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্কার হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার আন্ডারে এই জিনিসগুলো কিন্তু আসছে, উনি ইন্টারন্যাশনালিজমে কিন্তু অন্যতম পথ প্রদর্শক। বুঝতে পেরেছো? তো ন্যাশনালিজম মানে হচ্ছে তোমার দেশের মধ্যে জিনিসটা আসছে, আর ইন্টারন্যাশনালিজম মানে হচ্ছে তারা সারা পৃথিবী জুড়ে যে কনসেপ্ট, সেই জিনিসটা কিন্তু আসছে, মানে আন্তর্জাতিকতাবাদ, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার দুটোর মধ্যে ডিফারেন্স, ন্যাশনালিজম আর ইন্টারন্যাশনালিজমের মধ্যে। বুঝতে পেরেছো অনিকেত? তো এইটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোই খুবই ইম্পর্টেন্ট, এবং এই একই রকম মানে শুনতে লাগলেও কিন্তু পুরোটাই আলাদা, ঠিক আছে? আর কি কি ডাউট আছে বলো, বা আর কি কি প্রবলেম হচ্ছে তোমার, বা আর কি কি তুমি বোর্ডে বুঝতে পারছো না? আর 12 এর কি কিছু পড়েছো তুমি অনিকেত, 12 এর বইয়ে? আচ্ছা, তুমি বললে তোমার এরপরে হচ্ছে তোমার ক্লাস আছে তোমার ড্রয়িং এ, তো সেখানে এসে তারপরে কিন্তু আস্তে আস্তে মানে দেখো, সেই যে এই যেগুলো আমরা এগুলো বলছি সেগুলো কিন্তু রিভাইজ দিও আবার, ঠিক আছে? প্রেজেন্টলি আর কোনো কনসেপচুয়াল প্রবলেম নেই, আচ্ছা আচ্ছা, আর কোনো কনসেপচুয়াল প্রবলেম নেই, ঠিক আছে। কিছু এমসিকিউ, এমসিকিউ ওগুলো করতে থাকবে, ঠিক আছে? কারণ তুমি ওই যে যখনই চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টারের মধ্যে অটোমেটিক্যালি ওই জিনিসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? কনসেপ্ট জিনিসটা বোঝা আগে খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। কারণ সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে তোমার কনসেপ্টের উপর ডিপেন্ড করে। কারণ এটা দেখো হিস্ট্রি না যে আমি একই জিনিস পড়লাম আমি বানিয়ে বানিয়ে লিখে দিলাম, যে অশোক খুব ভালো লোক ছিল সেখানে এই জায়গায় এই করেছে, এটা সেই জিনিস না, ঠিক আছে? তো এখানে তুমি বুঝলেই লিখতে পারবে, না বুঝলে পারবে না। আর ঠিকঠাক নিতে না পারলে পুরো জিরো, কারণ এখানে কনসেপচুয়াল জিনিস। যেরকম কি তুমি যদি মানে তুমি যদি একটা কনসেপ্ট ঠিকঠাক না জানো, তুমি বানিয়ে তো লিখতে পারবে না সেই সংজ্ঞা, আর লিখলে কি হবে, জিরো পাবে। তো এই জিনিসটা কিন্তু এখানে বুঝতে হবে, ঠিক আছে? তো তার জন্য সেই হিসাবে কিন্তু ফলো করতে হবে রেগুলারলি। পারিনি? আচ্ছা, কিছু এমসিকিউ পারিও কি এমসিকিউ পারোনি বলো? তো সেই এমসিকিউ গুলো দেখো তুমি চ্যাপ্টারের মধ্যে থেকে খুঁজে দেখো, সেগুলো কিন্তু পেয়ে যাবে তোমার যে
বইয়ের মধ্যে, ঠিক আছে? ধরো এমসিকিউ গুলো যেখানে রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে। তো তুমি কি থার্ড চ্যাপ্টার অবধি করেছো অনিকেত, নাকি ফোর্থ চ্যাপ্টার অবধি? তাহলে কি তারপর থেকে আমরা তারপরের জিনিসগুলো দেখবো নাকি আমরা, নাকি তুমি কি কি চাইছো বলো? থার্ড চ্যাপ্টার হচ্ছে, তাহলে কি ফোর্থ চ্যাপ্টার থেকে পড়বো নাকি, মানে এগোবো, না থার্ড চ্যাপ্টার থেকে? ফোর্থ চ্যাপ্টার থেকে, তাই তো? তো ফোর্থ চ্যাপ্টার দেখো বের করো তোমার কাছে বই থাকলে, ল অ্যান্ড লিবার্টি, এই হচ্ছে তোমার ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে তোমার আইন এবং স্বাধীনতা, এই জিনিসটা বলছে। তো এখানে আইনের সংজ্ঞা কি দেখো, কোনো একটা জিনিস আমার এই সাবজেক্টে তুমি প্রথমে ভাবতে থাকবে যে এই জিনিসটা বলতে সাধারণত কি বোঝাতে পারে। প্রথমে নিজে একটা কনসেপ্ট নিজের মতো করে ভেবে নিলে তারপরে সত্যি তুমি সংজ্ঞার সাথে মিলিয়ে নাও কোন জিনিসগুলো আছে, ঠিক আছে? তো জেনারেলি ব্রড টাইপের কোশ্চেন খুব কম আসতে পারে, তোমার হচ্ছে কনসেপচুয়াল যে জিনিসটা বললাম। আর কনসেপচুয়াল জিনিস তোমার যখন এমসিকিউ আসবে তোমার এক্স্যাক্টলি জানতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখো। তো এখানে তোমার আইন বলতে হচ্ছে তোমার সার্বভৌমিকতার নির্দেশ, মানে কোন যে দেশে হচ্ছে তোমার সার্বভৌমিকতা বজায় রয়েছে, কোনো বাইরের শত্রু কোনো ডাইরেক্ট আক্রমণ করতে পারছে না, আইনানুগ ব্যবস্থা বজায় রয়েছে, ঠিক আছে? মানে আইনের শাসন রয়েছে সেই দেশে, ঠিক আছে? কলোনি নয় কোনো, যেটা আমরা আগে তাদের কলোনি ছিলাম, ব্রিটিশদের কলোনি ছিলাম, তখন কিন্তু সেখানে আমাদের এখানে ব্রিটিশদের সিস্টেম চালু হতো, চলতো, এবং সেই হিসাবে কিন্তু আমরা ফলো করতাম, ঠিক আছে? তখন কিন্তু আইনের শাসন আমাদের এখানে পরাধীন দেশ ছিলাম আমরা, ঠিক আছে? তো এই ডিফারেন্স ডিফারেন্স কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো এখানে বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কাররা কি কি জিনিস বলছে, এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার অবশ্যই। যে এই চ্যাপ্টার তুমি খুলেছো তো, যেগুলো বলছি আমরা, দেখো চতুর্থ অধ্যায় তোমার আইন ও স্বাধীনতা, এখানে দেখো বার্কারের মতানুসারে আদর্শ আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই থাকা দরকার, ঠিক আছে? আদর্শ আইন তখনই হবে যার মধ্যে তোমার বৈধতা থাকবে এবং নৈতিকতা বজায় থাকবে যে সিস্টেমের মধ্যে, সেটাকেই কিন্তু তোমার এই যে আইন বলা হচ্ছে। আর স্বাধীনতা মানে কি, মানে স্বাধীনভাবে যখন মানুষ কোনো টেনশন ফ্রি ভাবে চলতে পারবে, টেনশন ফ্রি ভাবে এগোতে পারবে, কোনো কারো হাতে বাধা ধরা নেই বা কারো টার্মস এন্ড কন্ডিশন দেওয়া নেই যে এখানে এটা করতে পারবে না, এখানে যেতে পারবে না, এই জিনিসগুলো যখন থাকবে না তখনই সে হচ্ছে স্বাধীন, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে যখন কোনো একটা রাষ্ট্রে সুষ্ঠু আইন চলে এবং সুষ্ঠু আইনানুগ ব্যবস্থা মেনে চলা হয়, কেউ কারো আন্ডারে নেই, ঠিক আছে? বা দাসত্ব কেউ কোনো লোক নেই, তখনই কিন্তু সুশাসন সেই রাষ্ট্রে কিন্তু তখনই বজায় থাকে। বুঝতে পেরেছো অনিকেত কি বলছি? অনিকেত বুঝতে পারছো কি বলছি? এই জিনিসগুলো কিন্তু কনসেপচুয়াল আছে। হ্যাঁ, তো এই জন্য যে জিনিসটা খুবই দরকার। তারপর তুমি যদি মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ দেখো, মানে কার্ল মার্কস এই হিসেবে কি বলছে, তো কার্ল মার্কস বলছে হচ্ছে সমাজে খুবই দুটো শ্রেণী, যেটা তার মধ্যে যেটা প্রভাব প্রতিপত্তিশালী যে শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তারাই তাদের হাতে কিন্তু আলটিমেট সব পাওয়ার রয়েছে এবং তারাই পুরোপুরি কন্ট্রোল করে থাকে যে রাষ্ট্র কোন স্টাইলে চলবে আর কোন ভাবে চলবে কি চলবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউতে এটা বলা হচ্ছে। তো এরকম বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কাররা বিভিন্ন স্টাইলে বিভিন্ন জিনিস বলেছেন, ঠিক আছে? তো তারপরে দেখো এক একটা রাষ্ট্রে কোন কোন আইন চলা হবে, তো সেই জিনিসের উপর ডিপেন্ড করে যে সেখানকার সরকার ব্যবস্থা কিরকম, সেই রাজ্যে বা সেই রাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরকম তার উপর ডিপেন্ড করে যে সেই রাষ্ট্র কিভাবে চলবে আলটিমেটলি, বা সেখানকার যে জনগণ আছে, নাগরিকেরা আছে, তারা কতটুকু স্বাধীনতা ভোগ করবে অথবা করবে না। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তারপর এখানে দেখো ল আর মরালিটি যেটা আছে সেটা ডিপেন্ড করে, মানে নৈতিকভাবে কোনো জিনিস ঠিক কি ঠিক কিনা বা বেঠিক কিনা, আর যদি বেঠিকও হয়, মানে ঠিক যদি না হয় তাহলে কোন জিনিস করলে সেটা ঠিক হবে, এই যে যে কনসেপ্ট। তারপরে যদি কেউ ভুল করে বা কোনো ইচ্ছা করে দোষী সাব্যস্ত হলো বা কোনো খারাপ কাজ করলো, তাকে তাকে দণ্ড প্রদান করা, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে সুশাসনের মধ্যে ওটা ওটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো রাষ্ট্রে যদি সুশাসন বজায় রাখতে হয় তাহলে কিন্তু যাতে সমাজে নিরবিচ্ছিন্ন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য সেটা বদ্ধপরিকর থাকতে হবে কাকে, সরকারকে, ঠিক আছে? তো সরকার ধরো যে কোনো কেউ খারাপ কাজ করলো তাকে সাথে সাথে দণ্ড দেওয়া, তাহলেই হচ্ছে সমাজে একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে মেইনত বলা হচ্ছে। বুঝতে পারছো? দেখো অনেকে বুঝতে না পারলে কিন্তু আমাকে সাথে সাথে বলবে, ঠিক আছে? কারণ কনসেপ্ট ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখো আইনও কিন্তু খুবই নৈতিক বিধানের সাথে আহ, একসাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কারণ কোন একটা দেশের আইন শৃঙ্খলা সিস্টেম হয় সেইখানকার তোমার সংস্কৃতি, আচার ব্যবহার, আদব কায়দা কিরকম, তার উপর উপর নির্ভর করে কিন্তু সেই সেই রাজ্যের বা সেই সেই দেশের কিন্তু আইন ঠিক করা হয় যে কোন কোন টার্মস এন্ড কন্ডিশন তারা ফলো করবে আর কোন কোন জিনিসগুলো ফলো করা হবে না। আমাদের রাষ্ট্রের জন্য কোন জিনিসগুলো ঠিক, বা আমাদের যে ট্র্যাডিশন আছে বা ঐতিহ্য আছে তার সাথে যে কোনগুলো খাপ খাচ্ছে তার সাথে মিল করে আমরা বেঁচে থাকবো বা সেগুলো ফলো করব।
আর যেগুলো মিল খাচ্ছে না বা আমাদের বাইরে থেকে এগুলো জিনিসগুলো আনা, সেই জিনিসগুলো আমরা ফলো করবো না বা আমরা দেখবো না। তো এইভাবে কিন্তু ক্লিয়ার কাট থাকতে হবে, ঠিক আছে। তো এই কনসেপ্ট গুলো কিন্তু এখানে বলছে। তো এইখানে এবার বলছে দেখো যে সোর্সেস অফ ল, মানে কি আইনের উৎস। একটা রাষ্ট্রে যে আইন, ধরো যে আমরা যে আমাদের দেশে আমরা ভারতীয়, আমরা কিন্তু আইন অনুযায়ী চলি যে এই জিনিসগুলো আমরা করা যাবে বা এই জিনিসগুলো করা যাবে না। যে তুমি তো ইচ্ছা হলে যে তুমি যে রাস্তায় গেলে ওকে পছন্দ হচ্ছে না, তুমি করে তুমি তো গুলি করে দিতে পারো না, তাই না? তাহলে কিন্তু তোমার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। তো এই যে যে আইন তৈরি হয় এক একটা রাষ্ট্রে বা দেশে, তো সেখানে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে যে কোন কোন স্টাইলে তোমার কোন কোন আইন ফলো করা হবে, কারণ এক এক দেশের আইন অন্যান্য দেশের আইনের থেকে সম্পূর্ণ আলাদা। এই দেশে এক আইন ফলো করছে বলে অন্যান্য সব দেশেও যে সেই জিনিস ফলো করবে এরকম কোনো ব্যাপার নেই। তো কোন দেশের আইন কোথায় কি ফলো করা হবে তার ডিপেন্ড করে হচ্ছে সেই দেশের কাস্টমস কি। মানে কি কাস্টমস, মানে এখানে কি বোঝাচ্ছে, প্রথা কি, বহু বছর ধরে বা হাজার হাজার বছর ধরে কি কি প্রথা মেনে চলা হচ্ছে সেই সমাজে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো কোন একটা রাষ্ট্রে কোন ম্যাক্সিমাম যে জনসংখ্যা সে তারা কোন ধর্মাবলম্বী, মানে তাদের রিলিজিয়ান কি, ঠিক আছে। এরপর হচ্ছে তারা কতটা শিক্ষিত বা অশিক্ষিত, সেই জিনিসগুলো তো এমনি রয়েছে। তারপর তোমার ধরো জুডিশিয়াল যে সিস্টেম, মানে কি যে বিচারালয়, ঠিক আছে। ধরো কেউ কোনো ওই যে খারাপ কাজ করলো তখন তো তাকে দণ্ড দেওয়া হবে। তো দণ্ড দেওয়ার কাজ কাদের, বিচারালয়, ঠিক আছে। তারা সেখান থেকেই হচ্ছে বিচার করবে যে কোনো জিনিস, ধরো কেউ কিছু খারাপ কাজ করেছে তো তাকে দণ্ডিত করা এবং তার বিচার করা, সেটাও কিন্তু অন্যতম কাজ। নেক্সট আর একটা মেইন জিনিস আসছে কি ন্যায় বিচার। ধরো যে আহ, যাকে দণ্ডিত করা হচ্ছে বা এবং যে খারাপ কাজ করেছে এবং তার ফলে কেউ লোকে মেরে ফেলেছে, তো সেই পরিবারে তো ন্যায় বিচার দিতে হবে। তো ন্যায় বিচার হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমার কিন্তু ন্যায় বিচার করা অবশ্যই অবশ্যম্ভাবী, কারণ ন্যায় বিচার তুমি যদি না করো তাহলে ন্যায়ের শাসন কেউ পালন করবে না, ঠিক আছে। তাহলে অরাজকতায় ছেয়ে যাবে পুরো রাষ্ট্রে, বুঝতে পেরেছো? তো একটার সাথে আরেকটা খুবই কিন্তু লিঙ্ক রয়েছে এখানে। তারপরে ধরো কোনো একটা বিষয়ে তোমার সায়েন্টিফিক ডিসকাশন করা, ঠিক আছে। মানে কোনো একটা জিনিস ঠিক বা বেঠিক বা ঠিক নয়, এটা আমাদের সমাজের জন্য সেটা ঠিক হবে নাকি আমাদের জন্য আলটিমেটলি সোসাইটিতে খারাপ জিনিস করবে বা একটা ব্যাড এফেক্ট আসবে। তো এই জিনিসগুলো একসাথে বসে আলোচনা সমালোচনা ডিবেট এইসব করে করে কিন্তু আস্তে আস্তে একটা কনক্লুশনে পৌঁছানো হয় এবং তারপরে সেই হিসাবে কিন্তু স্টেপ গুলো নেওয়া হয়ে থাকে। তো এই জিনিসগুলো খুবই একটা ইম্পর্ট্যান্ট কিন্তু এখানে ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তো দেখো আইনকে আবার দুই দুই ভাবে স্টাইলে ভাগ করা যায়, যেটা তোমার দেখো স্থানীয় আইন হচ্ছে তোমার আন্তর্জাতিক আইন। তো স্থানীয় আইন বলতে কি বোঝাচ্ছে, স্থানীয় আইন মানে হচ্ছে তোমাদের আমাদের যে দেশীয় আইন, যেরকম আমরা কি ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি পালন করে থাকি, ঠিক আছে। ধরো আমাদের দেশের মধ্যে কেউ কোথাও কোনো জিনিস করলে, খারাপ কিছু করলে তার এগেনস্টে এর ফলে কিন্তু স্টেপ নেওয়া হয়। বা ধরো এইবার যদি কেউ ভারতের বাইরে গিয়ে কোনো ধরনের কোনো নাশকতা করে তাহলে তাকে কি জিনিসগুলো ফলো করতে হবে, আন্তর্জাতিক আইন যেটা রয়েছে সেই আন্তর্জাতিক আইনের অনুসারে তাকে সাজা দেওয়া হবে বা তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স দুটোর মধ্যে, ঠিক আছে। তো এরপরে দেখো যে এই জিনিসগুলো আসছে তোমার আচ্ছা বুঝতে পারছো তো অনেকে কি বলছি? বুঝতে না পারলে আমাকে কিন্তু সাথে সাথে বলবে, কারণ আমি পুরো যে চ্যাপ্টারের ফুল কনসেপ্ট গুলো আস্তে আস্তে পরে একটার পর একটা কিন্তু ডিসকাস করে যাচ্ছি। হ্যাঁ, একটার পর একটা কিন্তু ডিসকাস করে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। যেগুলো বলছি এগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি প্রবলেম হবে বুঝতে। মনে রাখো মানে পরে তুমি ভুলে যাবে, ভুলে গেলে তো অবস্থা গেল, তার কোনো মানেই থাকলো না, ঠিক আছে। তো আন্তর্জাতিক আইন কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসগুলো টার্মস এন্ড কন্ডিশন ফলো করা হয়ে থাকে। এবার হচ্ছে আমরা দেখি স্বাধীনতার দিকে আসি। তো স্বাধীনতা মানে কি, এখানে স্বাধীনতা বলতে লিবার্টির কথা বোঝাচ্ছে, মানে আমি কারো আন্ডারে নই, ঠিক আছে। মানে আমি ধরো আমরা কি ছিলাম, ব্রিটিশের আন্ডারে ছিলাম, আমরা তো স্বাধীন ছিলাম না, পরাধীন ছিলাম। প্রথার ধর্ম কিভাবে প্রভাবিত করে একবার বলুন। প্রথার ধর্ম প্রভাবিত করে, দেখো দুটো আলাদা জিনিস। দেখো প্রথা হচ্ছে আহ দেখো দেখবে বাচ্চাদের আহ ছোটবেলাতে একদম বাচ্চা যখন থাকে মায়ের কোলে যখন নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক সময় কালো টিপ দেয়, ঠিক আছে। এখানে দেখবে না কালো টিপ দেয় এখানে অনেক তো এটা কি, ওটা হচ্ছে তোমার প্রথা, সেটা সেই হিসাবে চলছে বহু বছর ধরে সব বাচ্চাদেরই, তাই মায়েরা এরকম একদম কোলে যখন থাকে তখন কিন্তু এরকম কালো টিপ দেয়, বলে যে এটা কোনো খারাপ নজর না লাগে, ঠিক আছে। তো এটা এভাবে ট্র্যাডিশন হিসেবে আসছে। তো সেই হিসাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসছে জেনারেশনের পর জেনারেশন। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার কাস্টমস বা প্রথা গেল। আর রিলিজিয়ন মানে কি, যে জিনিসগুলো আমরা ধর্মীয় ভাবে ফলো করে থাকি, ঠিক আছে। ধর্মীয় যে আচার ব্যবহার অনুষ্ঠান ফলো করে থাকি সেই জিনিসগুলো আছে তোমার সেই হিসেবে প্রভাবিত করে থাকে আলাদা আলাদা।
তো সেগুলো ধরো এক একজন রিলিজিয়ানের, ধরো যে হিন্দু, যে ইহুদি, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, সে এক একটা জিনিস আচার ব্যবহার যেগুলো আছে তার, যেরকম ধরো বিয়েতে এক এক ধরনের রিলিজিয়ান এক এক রকম স্টাইলে করে, ঠিক আছে, মানে টার্মস এন্ড কন্ডিশন থাকে বা প্রসিডিওর গুলো ফলো করা হয়ে থাকে, তো সেই জিনিসগুলো রয়েছে, বুঝতে, ঠিক আছে। এগুলো তো কুসংস্কার, তাই না? কি কুসংস্কার কি কুসংস্কার না আমি সেগুলো বলছি না, আমি কি প্রথার কথা বলছি। তোমার কাছে কুসংস্কার মনেই হতে পারে, কিন্তু সেগুলো অন্য লোকের কাছে কুসংস্কার নাও মনে হতে পারে, ঠিক আছে। তাহলে তো তুমি বলতে পারো যে বিয়েতে টোপর পড়ার কি দরকার, তা তো কুসংস্কার। তোমার কাছে সেটা কুসংস্কার মনে হতে পারে, অন্য কোন জনের কাছে নাও মনে হতে পারে। তুমি একটা রিলিজিয়াস জিনিস দেখছো, সেটা তুমি বলো কুসংস্কার, তুমি বাঁচতে পারবে সেখানে? বুঝতে পেরেছো কোনটা কুসংস্কার আর জিনিসটা আলাদাভাবে বুঝতে হবে। দেখো, যখনই কোনো একটা জিনিস দেখছো ফ্রাঙ্কলি নেওয়া শেখো, ঠিক আছে, কারণ সেই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি একটা জিনিসকে খারাপ ভাবে দেখো বলে, ধরো কোনো একটা রিলিজিয়নে কোনো জিনিস তোমার একটা ট্র্যাডিশন তোমার ভালো লাগে না, তার মধ্যে তুমি যদি তাদের মধ্যে গিয়ে বলো, তো তাহলে তো তার এগেনস্টে তুমি চলে যাচ্ছ না, সেই রিলিজিয়ন এগেনস্টে। কিন্তু এখানে তোমার রেশনালি দেখতে হবে জিনিসটা, মানে কি, তাদের যে কাস্টমস, তাদের যে রীতিনীতি রেওয়াজ আছে সেই হিসাবে তারা ফলো করে। তো সেই জিনিসগুলো তো করা যাবে না, সব জিনিসের ভাবে তুমি যদি বলতে থাকো তাহলে তো তার কোনো মানে নেই, তাই না? কালো টিপ কালো টিপ, হ্যাঁ, ও না, ওটা দেখো বাচ্চাদের কি দেয়, এরকম এই কপালেই দেয় না, ওটার কথা সেই সব হচ্ছে, ওটা ট্র্যাডিশন সেই সব দিতে থাকে, বাচ্চাদের দিয়ে থাকে সাধারণত। তুমি এখন যদি ওই যে যেটা বললাম যে তুমি বিয়েতে তুমি বলতে পারো এই টোপর পরা কি দরকার, এগুলো কুসংস্কার। তো ওই রকম ভাবে করলে তো হবে না। আর এরকম দেখো, এই জিনিসগুলো যখন না হয়, তুমি খালি এই রিলিজিয়নে কথা বললে অন্য রিলিজিয়নে কিছু বললে না, সেই জিনিসগুলো আরো খারাপ, তাহলে তো তুমি পুরো এগেনস্টে চলে যাচ্ছ এই রিলিজিয়ন, ঠিক আছে। তো তখন সেটা সম্পূর্ণ একপেশে হয়ে যায়, পুরো জিনিসটা আলাদা। তো এইভাবে ট্র্যাডিশন নিয়ে হচ্ছে আস্তে আস্তে এক একটা কালচার এগোতে থাকে, ঠিক আছে, এক এক রিলিজিয়নে এক একটা কাস্টমস থাকে, সেই জিনিসগুলো রেসপেক্ট করতে হয়, তাহলে হচ্ছে আলটিমেটলি সোসাইটির উন্নতি হয়। তুমি যদি ওই জিনিসগুলো বলো যে একটা রিলিজিয়নে, এই রিলিজিয়নে এই 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 সব ড্রেস পরে কারো বিয়ে দিচ্ছে, তুমি তো সাথে সাথে সোশ্যালি বয়কট হবে, সমাজে তো থাকার কথা দূরে কথা, তুমি লোকে তোমার এগেনস্টে অ্যাকশন নেবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো বুঝতে হবে, কাস্টমস, রিলিজিয়ন, এই জিনিসগুলো রেসপেক্ট করা খুবই কথা রয়েছে। বিয়ের কথা, তো বিয়ের যে সিস্টেম, যে প্রসিডিওর, ওটাও তো একটা কাস্টম, তাই না, প্রথা। তুমি যে বললে এই যে টোপর দেওয়ার কথা, সেটাও তো এক ধরনের প্রথা, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা বুঝতে হবে, বিভিন্ন কাস্টমস, রীতিনীতির আওয়াজ রয়েছে, তো সেই জিনিসগুলো এগোতে হবে, ঠিক আছে। তো এগুলো কাস্টমস কি রয়েছে আর রিলিজিয়ন কি রয়েছে, দুটো কিন্তু আলাদা জিনিস। তো সেই হিসেবে কিন্তু পরপর কিন্তু এগুলো খুব ইনফ্লুয়েন্স করে এক একটা সোসাইটির ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে। বা ট্র্যাডিশন কিন্তু এইভাবে এগুলো আসে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে এক একটা কাজ রয়েছে বা বিলিফ রয়েছে বা বিশ্বাস রয়েছে, ঠিক আছে। তো সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু মানুষ বেঁচে থাকে এবং সেই জিনিসগুলো ফলো করে। তো এই জিনিসগুলো বুঝতে হবে এবং সেই জিনিসগুলো অনুধাবন করা দরকার, ঠিক আছে। সব জিনিসগুলো অনুধাবনে চলে, বিশ্বাসে চলে এই জিনিসগুলো, বুঝতে পেরেছো অনিকেত? তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো আমাদের ডেইলি লাইফে খুবই মিনিংফুল আমাদের লাইফের ক্ষেত্রে, ঠিক আছে। সব জিনিস কোশ্চেন করে তার অ্যান্সার নিয়ে ওইভাবে তার কিছু কিছু জিনিসে তুমি করলে, আবার কোনো কোনো জিনিসে করলে না, তাহলে কি, যদি আমি ওগুলো নিয়ে কোশ্চেন করি আমাকে মেরে দেবে। বা তুমি যেখানে বলছো যে ওখানে আমার মারবে না, তো তার জন্য আমি বলি, আর এখানে মেরে দেবে তাই জন্য আমি বলছি না। তো এই ধরনের মানসিকতা আরো ডেঞ্জারাস সোসাইটি ধ্বংসের জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, রেসপেক্ট করা দরকার, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসকে, বিলিফ সিস্টেম বা ট্র্যাডিশনকে, তাহলে হচ্ছে আলটিমেটলি সোসাইটাল উন্নতি হয়। না হলে তোমার যদি খালি ওর এগেনস্টে যাবো, এটা কেন করছো, ওটা খারাপ, বাদ দিয়ে দাও, এই ধরনের মেন্টালিটি থাকে, তখনই কিন্তু সোসাইটি আস্তে আস্তে ডিমোশন হতে থাকে, পুরো সোসাইটাল। আর তুমি যখন এই জিনিসটা করবে, তুমি সাথে সাথে সোশ্যালি বয়কট হবে। খালি সোশ্যালি বয়কট না, তোমার এগেনস্টে ডাইরেক্ট অ্যাকশনও নেওয়া হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ট্র্যাডিশন একটার সাথে একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু চলে, সোসাইটি এইভাবেই এগোতে থাকে আস্তে আস্তে। তো ওপেন মাইন্ডেড হওয়া, তো সেই হিসাবে এগোনো, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রেসপেক্ট করা, অন্যের পয়েন্ট অফ ভিউ কে রেসপেক্ট করা, অন্যের থিঙ্কিং কে রেসপেক্ট করা, অন্যের যে সকল বিচার, সেই জিনিসগুলোকে রেসপেক্ট করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পারছো অনেক। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এরপর দেখো, তোমার যেটা স্বাধীনতার কথা হচ্ছে, যে আমরা আগে কি ছিলাম, আগে কিন্তু আমার পরাধীন ছিল, ব্রিটিশদের আন্ডারে ছিলাম, তারপরে আস্তে আস্তে
কিন্তু আমাদের কিন্তু ফ্রিডম স্ট্রাগলের পর আস্তে আস্তে আমরা কিন্তু স্বাধীন হয়েছি। তো তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্বাধীনতাগুলো ভাগ আছে, যে আলটিমেট ফ্রিডম, মানে আলটিমেট স্বাধীনতা যেগুলো যেখানে রয়েছে। আবার আলটিমেট স্বাধীনতা সব জায়গায় থাকে না, কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া থাকে যে তুমি তোমার ইচ্ছা মতন যা কিছু সবই কি তুমি করতে পারবে না, ঠিক আছে। স্বাধীনতা আছে খুব ভালো কথা, তার মধ্যে যে তুমি যে অ্যাবসলিউট ফ্রিডম ফলো করবে সেই জিনিসও কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। রিজনেবল রেস্ট্রিকশন কিছু থাকে, সেই রিজনেবল রেস্ট্রিকশন গুলো ফলো করতে হয় তাতে আলটিমেট সোসাইটাল উন্নতির ক্ষেত্রে, ঠিক আছে। কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব, সোসাইটির আলটিমেট উন্নতির ক্ষেত্রে তাকে একসাথে সংঘবদ্ধভাবে বাস করতে হয়, ঠিক আছে। তো সেখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন, প্যাটার্ন, কাস্টম, রেওয়াজ, রীতিনীতি এই জিনিসগুলো রয়েছে, তাকে সেগুলো অবশ্যই ফলো করতে হয়। তারপর যে তুমি স্টেটে রয়েছে, সেই স্টেটের যে আইন আছে সেই আইনকে রেসপেক্ট করা এবং সেগুলো ফলো করা আলটিমেটলি দরকার। না হলে তোমার এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে, মানে লিগাল অ্যাকশন। তো সেই জিনিসগুলো কিন্তু এই হিসেবে রয়েছে। ওকে, তো স্বাধীনতা এখানে দেখো বিভিন্ন টাইপের স্বাধীনতার কথা বলা হচ্ছে, মানে কি পৌর স্বাধীনতা, ধরো তুমি পৌরসভায় যখন বসবাস করতে, পৌরসভায় তোমার এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্বাধীনতা তুমি থাকছে, বিভিন্ন ধরনের স্বাধীনতা থাকছে, তোমার বাক স্বাধীনতা অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, ঠিক আছে। তো সেই জিনিসগুলো রয়েছে। তারপরে তোমার বিভিন্ন ধরনের তোমার রাষ্ট্রে যতক্ষণ তুমি রয়েছে, রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের তুমি সুযোগ সুবিধা পাচ্ছ, তো সেই জিনিসগুলো ফলো করা এবং সেই জিনিসগুলো যে তুমি পাচ্ছ একজন সিটিজেন হিসাবে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে, তো সেই জিনিসগুলো কিন্তু অন্যতম একটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। তারপর তোমার প্রাকৃতিক ভাবে স্বাধীনতা এবং বস্তুগত ভাবে স্বাধীনতা, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে পরপর। যে স্বাধীনতা কিন্তু এই বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা যায়, এবং তুমি স্বাধীন রাষ্ট্রে যখন আহ, বসবাস করছো, সেখানে কিন্তু রাষ্ট্র থেকে তোমাকে এই স্বাধীনগুলো দিচ্ছে, মানে স্বাধীনতাগুলো তুমি পাচ্ছ। যে যেরকম তুমি দেখো, ভারতের যে কোনো রাজ্যে গিয়ে তুমি বসবাস করতে পারছো, এটা তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে। কিন্তু তুমি অন্যান্য দেশে কিন্তু নাও পেতে পারো, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু আছে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের যে স্বাধীনতার কিন্তু কথা এখানে পরপর বলা হয়েছে, তুমি যদি এই চ্যাপ্টার মধ্যে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। যে সেখানে তোমার কিন্তু মৌলিক অধিকারে কিন্তু বলা রয়েছে, আমাদের সংবিধানে সেখানে দেওয়া হয়েছে যে মৌলিক অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকেরা পাবে, সেই জিনিসগুলো তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে। সেই স্বাধীনতা পাচ্ছ, বা তোমার যদি স্বাধীনতা কোনো লঙ্ঘন হয় কোথাও, তুমি বুঝতে পারছো, সাথে সাথে তুমি কোর্টে যেতে পারছো, মানে কি আদালতে যেতে পারছো যে আমার এই স্বাধীনতা আমি পাচ্ছি না, তো তার জন্য স্টেপ নেওয়ার জন্য তখন কিন্তু তোমাকে সেই ন্যায় বিচার দেওয়া হবে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে পরপর, একটার সাথে একটা এখানে রিলেটেড, ঠিক আছে। এরপর তুমি কিন্তু টাইমলি তোমার ধরো যখন 18 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে তুমি কিন্তু ভোট দিতে পারছো। ভোট দিয়ে তুমি সরকার নির্বাচন করতে পারছো, যে এই সরকারকে আমার পছন্দ, আমি একে ভোট দেবো, একে আমার পছন্দ না, আমি একে ভোট দিতে পার ভোট আমি দেবো না। তো তখন তুমি ডাইরেক্ট ডেমোক্রেটিক্যাল যে সিস্টেম আছে, ডেমোক্রেটিক সিস্টেম, তুমি কিন্তু ডাইরেক্ট তুমি সেখানে অংশগ্রহণ করে সেখানে কিন্তু তুমি তোমার যে বিচারধারা সেটা কিন্তু রাখতে পারছো, ঠিক আছে, যেটা ভোটাধিকারের মাধ্যমে যেটা দেওয়া হয়ে থাকে। তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর ধরো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যে ক্ষমতা একদম সিস্টেমাটিক্যালি নির্বিচ্ছিন্ন ভাবে আলাদা আলাদা করা, যে একটা রাষ্ট্র কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজ কোন কোন ডিপার্টমেন্টের আন্ডারে করবে, এবং তার পেছনে কি কি কাজ থাকবে, এবং সেগুলো কি কি ভাবে স্টাইলে করবে, ঠিক আছে, যেন একটার সাথে অন্য ডিপার্টমেন্ট একসাথে আরেকটার সাথে মানে একসাথে অন্তর্ভুক্ত না হয়ে যায়, আলাদা আলাদা করে থাকে, যাতে একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিসগুলো এগোয়, কাজগুলো যাতে দ্রুত হয়, এইভাবে কিন্তু এগোতে থাকে পরপর। বুঝতে পেরেছো, এই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। আর স্বাধীনতার সাথে আইন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আহ মানে যেটা বলে না যে ওতপ্রোতভাবে জড়িত। এরা একটার সাথে একটা যখনই লিঙ্ক থাকবে, যে যখনই এখানে কোনো প্রবলেম হয়, ধরো যখন স্বাধীনতা কোনো প্রবলেম হচ্ছে, সাথে সাথে সেখানে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যাতে তার স্বাধীনতাটা বজায় থাকে, ঠিক আছে, সিস্টেমেটিক ওয়েতে কোনো প্রবলেম না হয়। তো তার জন্য একে একে অন্যের পরিপূরকও বলা হয়ে থাকে, ঠিক আছে, যে এই যারা একসাথে কিন্তু এরা থাকে। বুঝতে পারছো অনেকে। তো এই চ্যাপ্টারে এই জিনিসগুলোই বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোই হচ্ছে বেসিক্যালি রয়েছে এই চ্যাপ্টারে। তো তোমার বুঝতে কি কি প্রবলেম হচ্ছে বলো, তোমার কাছে তো নিশ্চয়ই সামনে বই রয়েছে, বা কোন টপিকে বুঝতে প্রবলেম হলো, বা কি কি জিনিসে কনফিউশন আছে, তো বলো সেগুলো। দেখে নাও, আস্তে আস্তে দেখে নাও, দেখে বুঝে তারপরে বলো। সেগুলো নিয়ে তারপর আমরা ডিসকাস করবো, যে এখানে আমার স্যার প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছি না, যেটা কেন বলছে, বা এটা কি হচ্ছে, দেখে বলবো আস্তে আস্তে।
দেখে বলো আস্তে আস্তে, আগে আস্তে আস্তে দেখে বলো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কারণ এই জিনিসগুলো খুবই কনসেপচুয়াল জিনিস, বোঝা দরকার কনসেপ্ট গুলো। যে কনসেপ্ট গুলো আছে এই চ্যাপ্টারে, সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে কথা বললাম। এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট ভাইটাল। তো ধরো তুমি যখন এই চ্যাপ্টার গুলো পড়ছো, এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আছে তুমি ফার্স্টে রিডিং কয়েকবার দেবে, একবার দিলে কিন্তু বুঝতে পারবে না। আমি ওভারঅল পুরো যা কনসেপ্ট, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বললাম, যে যে জিনিসগুলো এখানে আছে। তো তুমি যখন পরপর বারবার কয়েকবার রিডিং দেবে, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে। তো তারপরে আস্তে আস্তে কয়েকবার রিডিং দেওয়ার পর তুমি এমসিকিউ গুলো দেখবে, মানে চ্যাপ্টারের লাস্টে সেই জিনিসগুলো দেখলে তখন আস্তে আস্তে তুমি তার অ্যান্সার গুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, তুমি সেগুলো মার্ক করে রাখো, যে এই জায়গায় এই কোশ্চেন গুলো এখানে রয়েছে। সেটার সাথে সাথে তুমি মার্ক করলে তারপরে আস্তে আস্তে তোমার সেখানে পড়াগুলো হয়ে গেল। তুমি তারপরে ওই অ্যান্সার গুলো ওখানে সাথে সাথে লিখে রাখলে পাশে, তোমার কোশ্চেনের পাশে। এরপর কি করলে, তারপর যে শর্ট কোশ্চেন গুলো আছে আর যে ব্রড কোশ্চেন গুলো আছে, সেগুলো কিন্তু করতে থাকো। আর দেখো, যেগুলো তোমার টাস্কের মধ্যে আমি বলছি অনেকে, তুমি এই যে যে প্রত্যেক চ্যাপ্টার, তো তোমার ধরো এই প্রথম 2-3 চ্যাপ্টার হয়ে গেছে, এর যে ব্রড কোশ্চেন গুলো সেগুলো কিন্তু লেখা শুরু করো। ঠিক আছে, এবং লিখে আমাকে কিন্তু পাঠাও চেক করার জন্য। তো আমি তারপরে তোমার অ্যান্সার দেখে আমি বলে দেবো যে ঠিকঠাক আছে কি নেই। ঠিক আছে, তো এগুলো কিন্তু রেগুলার করতে হবে। ধরো এই কালকে পরশু কিন্তু আছে ক্লাস, সেটা না, তোমার নেক্সট উইকে কিন্তু এই কাজগুলো থাকবে তোমার জন্য টাস্ক। ঠিক আছে, এই উইকে তো আমি টাস্ক দিয়েছিলাম যে এমনি রিডিং করে, তো সেই হিসাবে তার উপর করতে থাকো। কিন্তু নেক্সট উইকে তোমার যেটা হোমওয়ার্ক থাকবে, যে এই যে যে চ্যাপ্টার গুলো আছে, ধরো প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো তুমি যে জিনিসগুলো পড়ছো, তোমার এমসিকিউ হলো আর এমনি রিডিংও হয়ে গেল কয়েকবার, বহুবার। এরপরে হচ্ছে যে ব্রড কোশ্চেন গুলো আছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে লিখে তারপর কিন্তু আমাকে সাবমিট করবে। তো সেগুলো কি করে করবে, লিখে তারপরে তুমি ছবি তুলে তারপর আমাকে পাঠিয়ে দিলে, তারপর সেখানে যা যা প্রবলেম আছে বা যা যা চেঞ্জ করতে হবে, যে কনসেপ্ট ক্লিয়ারিটি আছে কিনা, সেই জিনিসগুলো আমি তোমাকে বলে দেবো, যে এইভাবে এখানে এই প্রবলেম আছে, এগুলো চেঞ্জ করতে হবে, মানে আবার করতে হবে। কারণ দেখো, এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, আর যেহেতু তোমার এই সাবজেক্ট আগে ছিল না, আমার তোমার আরো বেশি টাইম দিতে হবে সাবজেক্টে, তাহলেই হচ্ছে তুমি ঠিকঠাক মনে রাখতে পারবে। ঠিক আছে, কারণ এক্সামে হলে ডাটা মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। বুঝতে পেরেছো? তো বলো কি কি প্রবলেম হচ্ছে এবার। আচ্ছা, এখন তেমন কোনো প্রবলেম নেই, মানে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম নেই, মানে কোনো পয়েন্ট বুঝতে। তো দেখো কি কি করতে হবে আমি বলেছি তো, শুনেছো তো? তো সেগুলো তুমি না হয় খাতায় লিখে রাখো, যে যে জিনিসগুলো বললাম সেগুলো পরপর লেখো। যে যে জিনিসগুলো আমি করতে বললাম, তো সেগুলো কিন্তু নেক্সট উইকে অবশ্যই করে কিন্তু আমাকে দেখাবে। ঠিক আছে, তুমি এই সপ্তাহে যেটা করলে, আমি যেটা দেখলাম, তুমি খালি রিডিংই করেছো, কিন্তু সেগুলো কিন্তু আলটিমেটলি লেখোনি। তো কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। কারণ খালি রিডিং করলে কোনো কাজ হবে না এখানে। যখন তুমি নিজে বারবার লিখবে, তখন ওই জিনিসটা আত্মস্থ হবে। আর আত্মস্থ করাই এখানে দরকার। ঠিক আছে, আর কারণ যেটা বললাম, যে এটা বানানোর সিস্টেম না, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে সেই ডাটা সহ, ওই ওয়ার্ড সহ এখানে লিখতে হবে, না হলে কোনো মানে নেই। ঠিক আছে, যেটা তুমি প্রেজেন্ট, তুমি যে যে বুর্জোয়াজি যেটা লিখলে, তুমি যদি ওইভাবে বানানই ভুল লেখো, বুঝতে পারছো, তার কোনো মানেই থাকে না। ঠিক আছে, তো এই হিসাবে জিনিসগুলো কিন্তু করতে হবে, এবং সেই অনুযায়ী ডাটা এক্স্যাক্টলি টু দা পয়েন্টে লিখতে হবে। তুমি বানান ভুল লিখলে ওটা কোনো মানেই নেই। ঠিক আছে, বা তুমি এক্সাক্ট দিন না জানলে কিন্তু তার অ্যান্সার হবে না, কারণ এখানে বানানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আচ্ছা, আর কোনো কোয়ারি নেই তাই তো এখানে বললে? আর ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে তো এমনি মোটামুটি ঠিক আছে, তো সেই হিসাবে করেছো। আর তুমি রিটেন এমনি কিছু লেখোনি তাই তো? আই মিন টাইম আর কত পাবো, টাইম ওটা তুমি নেক্সট উইকে দেবে। নেক্সট উইকে তুমি দেবে, মানে হচ্ছে তোমার নেক্সট সপ্তাহে তুমি মানে আমাদের ধরো আবার যে সোমবার যে আমাদের ক্লাস আছে, সেইবারই করবে তুমি রিটার্ন, যেগুলো যেগুলো বললাম। তুমি খাতায় অলরেডি লিখেছো তো আমি কি কি করতে বলেছি, কোন কোন স্টাইলে করতে বললাম, তো লিখেছো তো? যেটা নেক্সট উইকে থাকবে, যে এই যে চ্যাপ্টার গুলো যেগুলো আমাদের হয়েছে, এমসিকিউ করা। ঠিক আছে, এবং এমসিকিউ গুলো করা এবং ব্রড কোশ্চেন গুলোও করা। প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে তোমার কাছে তো এই বই তো রয়েছে অলরেডি। তো এই যে তোমার অনতি কুমার মহাপাত্র, তো সেই বইগুলো লেখো, মানে ওই চ্যাপ্টারে ওই জিনিসগুলো লেখো। তারপরে হচ্ছে তুমি লিখে তুমি তারপরে ছবি ছবি তুলে পাঠাবে। ঠিক আছে, কোশ্চেন তো দেওয়াই রয়েছে, তার অ্যান্সার গুলো তুমি লিখে তারপর পাঠাবে আমাকে। তারপর সেখানে আমি বলে দেবো যে কি কি এক্সামের আগে বলছি, আই মিন টাইমার কত পাবো এক্সামের আগে।
এক্সামের আগে মানে এক্সাম তো এখনো দেরি আছে না, তো যতদিন আমাদের ক্লাস তো এখনো চলতে থাকবে তাই না, পরপর এক্সাম তো এখনো অনেক দেরি, সবে তো মে মাসে শুরু হয়েছে তাই না। হ্যাঁ এক্সামের আগে তোমার ক্লাস রয়েছে তো পরপর, তো তার জন্য তো বলছি যে তুমি তাড়াতাড়ি করো, এবার যত তাড়াতাড়ি এগোবে তুমি তাড়াতাড়ি বারবার তোমার রিভিশনটা আরো বেশি হবে তাই না। ধরো তুমি একদিন ধরো এক চ্যাপ্টার করে পড়ছো, বা 2-3 দিন ধরো গত এক সপ্তাহে, নেক্সট এক সপ্তাহে তুমি দুটো তিনটে চ্যাপ্টার ভালো করে পড়ে সেখান থেকে এমসিকিউ করলে, বারবার রিডিংও দিলে, এবং তার ব্রড কোশ্চেন যে 2 মার্কের কোশ্চেন সেগুলো করলে, ব্রড যেগুলো কোশ্চেন সেগুলো করলে অ্যান্সার গুলো, তারপরে সেই জিনিস তাহলে পুরোটা কভার হয়ে থাকলো। সেই জিনিসগুলো তো আমাকে নেক্সট উইকে দেখালে, তারপর আমি দেখে বলে দিলাম যে এই জায়গায় অনেক তোমার প্রবলেম হয়েছে, এই জিনিসগুলো এখানে চেঞ্জ করতে হবে, তারপর তুমি সেই হিসাবে করলে, তো সেই হিসাবে আস্তে আস্তে দ্রুত এগোতে থাকতে হবে। দ্রুত মানে কি, মানে যাতে আরো বেশি গুলো তাড়াতাড়ি তুমি করতে পারো, আলটিমেটলি সেটাই দরকার তাই না, তাহলে তোমার দ্রুত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এখানে কনসেপ্ট কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কনসেপ্ট ক্লিয়ার না হলে এখানে কিন্তু কোনো অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো করতে হবে। নেক্সট উইকেও তোমার কাজ হবে হচ্ছে এই যে চ্যাপ্টার গুলো হচ্ছে আমাদের রিডিং করে বারবার পড়া, তারপর এমসিকিউ গুলো করা, সেই এমসিকিউ গুলো কোন কোন জায়গা থেকে হচ্ছে সেগুলো আবার মার্ক করা চ্যাপ্টারের মধ্যে, তারপর 1-2 নাম্বারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কোশ্চেন নাম্বার, কোশ্চেনটা উপরে লিখবে, নিচে আনসার লিখবে, কোশ্চেন উপরে লিখবে, নিচে আনসার লিখবে, তো এইভাবে তোমার শর্ট কোশ্চেন গুলো করলে, তারপর ব্রড কোশ্চেন গুলো ঠিক ওই স্টাইলে করবো, ওই চ্যাপ্টারের মধ্যে থেকে পুরোটা লিখে লিখে করবো। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই জিনিসগুলো, এই যে পুরো প্রসিডিওরটা তুমি করলে, সেটা তুমি ছবি তুলবে, ঠিক আছে, খাতায় বা পেজে যেখানে বলছো ছবি তুলবে, তারপর আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বুঝতে পেরেছো প্রসিডিওর, এইভাবে কন্টিনিউয়াসলি করতে হবে, তাহলে দ্রুত তোমার রিভিশনটা গুলো মানে দ্রুত সিলেবাস শেষ হবে। তো এটা তো 11 চলছে, তারপর 12 রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আলটিমেটলি এগুলো তোমার এক্সাম অবধি, এক্সামের আগ অবধি এই প্যাটার্নে চলবে, তাহলে তোমার মোটামুটি ওভারঅল কভার হবে। বুঝতে পেরেছো অনিকেত? হ্যাঁ, তো এই স্টাইলে কিন্তু করতে হবে বা করবে। আর তুমি তো এমনি এমসিকিউ কি করেছো? এমসিকিউ আমি করতে বলেছিলাম করে এই ফার্স্ট চ্যাপ্টার গুলো, হ্যাঁ তো ফার্স্ট তো সেগুলো তো আমাকে তো পাঠাওনি তুমি, তোমাকে তো আমি পাঠাতে বলেছিলাম তাই না, বলেছিলাম কিনা? তোমাকে তো আমি পাঠাতে বলেছিলাম সেগুলো, যে এমসিকিউ ওগুলো করবে, যে অনৈর্ব্যক্তিক গুলো যেগুলো আছে মানে প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে, তো সেগুলো পুরো পাঠাতে হবে, তো তো না হলে কি করে হবে, যে তুমি যে ঠিকঠাক মতো করছো কিনা তো সেটা আমি কি করে বুঝবো তাই না। খালি তো রিডিং পড়লে হবে না, রিডিং পড়ে সেই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে হচ্ছে ওই জিনিসগুলো যে অনুশীলনী গুলো আছে সেই অনুশীলনী তো করতে হবে, যে শূন্যস্থান পূরণ, যে নৈর্ব্যক্তিক যেগুলো আছে, তারপরে তোমার যে শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো করা, তারপরে যে ব্রড কোয়েশ্চেন আছে, এইগুলো তুমি যখন ওভারঅল সবই করবে তাহলে হচ্ছে তুমি বুঝবে যে না মোটামুটি এই চ্যাপ্টার আমার পড়া হচ্ছে। তারপরে আবার যেগুলো তুমি এই যে করেছো সেগুলো আবার বারবার রিভিশন দেওয়া, ওই জিনিসটা দরকার। এখানে কিভাবে পাঠাবো, এখানে কিভাবে পাঠাবো, এখানে পাঠাবে, এখানে পাঠাবে তো তুমি হোয়াটসঅ্যাপে, বিভিন্ন খাতায় করলে, বইতে বই দেখে দেখে ওগুলো খাতায় করলে, তার অ্যান্সারও লিখলে, ঠিক আছে, তারপরে খাতায় লেখা হয়ে গেল, তারপর ওই জিনিস ওই পেজের ছবি তুললে, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। সে এটা তো তোমাকে আগের দিনও বলেছি আমি, গত সপ্তাহে, গত সপ্তাহে তো বলে দিয়েছিলাম, তুমি এমন বলছো যে কেমন যেন ফার্স্ট টাইম শুনছো। আমি তোমাকে গত সপ্তাহেও কিন্তু বলে দিয়েছিলাম। তো এইভাবে প্রসিডিওর না ফলো করলে তোমার রিভিশনটা কি করে হবে তাই না, খালি রিডিং করলে তো হবে না, রিভিশনটাও তো দিতে হবে, না হলে তুমি মনে থাকবে কি করে। কারণ ধরো তাহলে এটা হবে যে তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়েছো, তারপর থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার যখন পড়ছো, 5-3-2-3 চ্যাপ্টার সব ভুলে গেছো, তাদের তো আলটিমেটলি লাভ নেই কোনো। তুমি যদি যখন এটা পড়ছো পরে এগুলো বুঝে ভুলেই যাও, তাহলে তো আর কি করে ধরো অ্যান্সার করবে তার অ্যান্সার। কারণ কোশ্চেন তোমার ওভারঅল তো সব চ্যাপ্টার থেকেই আসবে তাই না, খালি একটা চ্যাপ্টার থেকে তো কোশ্চেন আসবে না। বুঝতে পেরেছো, কোশ্চেন আসবে কিন্তু সব চ্যাপ্টার থেকে। তো সেই হিসাবে তোমার তো সেই ডাটাগুলো মনে রাখতে হবে, সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। আর এগুলো তুমি যখন এভাবে সিস্টেমেটিক ওয়েতে রেগুলার করবে, তোমার ওই যে এমসিকিউ করছো, বারবার রিডিং করছো, 1 নম্বরে কোশ্চেন করছো, 2 নম্বরে আর ব্রড কোশ্চেন গুলো করছো, এবং সেগুলো রিডিং করছো, সেইগুলো হচ্ছে তাহলে ঠিকঠাক ভাবে চলবে। এবং এগুলো মাঝে মাঝে আবার রিভিশনও দেওয়া, যে ধরো ধরো তুমি যখন ফোর্থ চ্যাপ্টার পড়ছো, আস্তে আস্তে 1 আর 2nd চ্যাপ্টার রিভিশন দেওয়া, তাহলে হচ্ছে তোমার আগের ডাটা গুলো মনে থাকবে, আর এগুলো যেটা পড়ছো সেটাও ঠিকঠাক থাকবে, না হলে কিন্তু ভুলে যাবে তুমি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এগোতে হবে পরপর। আর এই চ্যাপ্টার থেকে কি কি প্রবলেম আছে বলো? বুঝতে পেরেছো অনিকেত, তো এই প্যাটার্ন কিন্তু ফলো করতে হবে রেগুলারলি, রেগুলার ফলো না করলে এগুলো পারবে না। দেখো আমি সবই তোমাকে গাইডেন্স দিয়ে দিচ্ছি, সিস্টেমও বলে দিচ্ছি, কিন্তু তুমি যদি সেগুলো ফলো না করো আলটিমেটলি কোনো কিন্তু লাভ হবে না।
বুঝতে পেরেছো? কারণ এখানে আলটিমেটলি এক্সামটা তোমার দিতে হবে, এক্সাম কিন্তু আমি গিয়ে দেবো না, তাই না? এক্সামও তোমার দিতে হবে, পড়তে হবে তোমার। আমি হচ্ছে ধরো কোথাও বুঝতে প্রবলেম হলে বা ডাউট হচ্ছে, এই জিনিসটা আমি ঠিক ক্লিয়ারলি হচ্ছে না, আমার বুঝতে পারছি না, তখন হচ্ছে সেই জিনিসগুলো আমি দেখিয়ে দেওয়ার হচ্ছে আমার কাজ। সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া, যে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া, যে এখানে তুমি বেঁধে যাচ্ছ এখানে কি হবে। কিন্তু আলটিমেটলি পড়তে তো হবে তোমার, না সিস্টেমেটিক ওয়েতে। আমি সিস্টেমেটিক ওয়েও বলে দিচ্ছি, সিস্টেমও বলে দিচ্ছি, কিন্তু তুমি যদি এটা ফলো না করো আলটিমেটলি কোনো লাভ নেই তাহলে। বুঝতে পারছো তো? কারণ এই জিনিসটা খুবই দরকার। আর তুমি এটা যেহেতু ফার্স্ট টাইম পড়ছো, তো সেই হিসাবে তোমার আরো ডেপথে আরো বেশি টাইম দিতে হবে। যেটা তো তোমাকে আমি আগের দিন বলেছিলাম। তুমি রুটিন তৈরি করেছো, রুটিন ফলো করছো? রুটিন তৈরি কথাও কিন্তু বলেছিলাম, আমার কিন্তু খেয়াল আছে এখন। রুটিন কি তৈরি করেছো অনিকেত? তো রুটিন ফলো করছো? রুটিন তৈরি করলেও খালি হবে না, রুটিন কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? খালি রুটিন আমি তৈরি করে কিন্তু ফলো করলো না আমরা, তাহলে কিন্তু হবে না। ওটা রেগুলারলি ফলো করতে হবে। তখন দৈনন্দিন দিনে যে কাজ ঠিক আছে সেগুলো চলবে, কিন্তু তার সাথে সাথে তুমি যে রুটিনটা তৈরি করেছো, তাহলে তোমার এক্সাম যখন সেই স্টাইলে ফলো করবে, তাহলে তার আলটিমেটলি কাজে দেবে। না হলে কিন্তু সমস্যা না। আর কে কি বললো, কে কি ভাবলো, এই জিনিসগুলো নিয়ে মাথায় পাত্তা দেবেন, অনেকে অনেক কিছু বলবে। তোমার প্রিপারেশনে ফোকাস করো, আলটিমেটলি কাজে দেবে সেটা ফিউচারে। ঠিক আছে? তো ওই নোটগুলো কিন্তু এভাবে করবো। নোটগুলো কি করে দেবে বুঝতে পেরেছো? যে এমসিকিউ যেগুলো, আর তারপরে ব্রড কোশ্চেন যেগুলো, তারপর সেগুলো করলে এরপর হচ্ছে তোমার যে এগুলো প্রত্যেক চ্যাপ্টারে যে যে চ্যাপ্টারগুলো আমাদের অলরেডি হয়েছে, তো সেই জিনিসগুলো যখন করবে তারপর হচ্ছে আমাকে সেগুলো হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি তুলে পাঠাবে। হোয়াটসঅ্যাপে পাঠাবে যে এইগুলো স্যার আমি করেছি, তখন আমি বলে দেবো যে এই জায়গায় যে কি কি প্রবলেম আছে আমি সেগুলো তাহলে বুঝতে পারবো। নাহলে তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে তো কোনো লাভ নেই, তাই না? খালি আমি একের পর এক চ্যাপ্টার আমি পড়েই গেলাম, কিন্তু সেগুলো তুমি তার কোশ্চেন অ্যান্সার লিখলে না, তাহলে সেগুলো প্র্যাকটিস হবে কি করে? খালি আমি রিডিং পড়ে গেলাম তাহলে তো হবে না, কারণ আলটিমেটলি ওই জিনিসগুলো ডাটা মনে রাখতে হবে সিস্টেমেটিক ওয়ে, আলটিমেটলি তোমার লিখতে হবে এক্সামে, তাই না? বুঝতে পেরেছো অনেকে? তো এইভাবে কিন্তু করবে। তো দেখো কালকে বাদে আমাদের সোমবার আবার ক্লাস আছে, যখন না সোমবার বা মঙ্গলবার যখন ক্লাস আছে, তো এমনি এই যে যে চ্যাপ্টার গুলো করলাম আজকে, এই চ্যাপ্টার গুলো ভালো করে দেখো, ঠিক আছে? আর আগের গুলো কিন্তু ভালো করে দেখতে থাকো, এমসিকিউটা করো, কারণ তুমি কিন্তু আহ আজকের টাইমটা পাচ্ছ, ঠিক আছে? আজকে রাতে, আজকে বিকাল টু রাতের টাইম পুরো পাচ্ছ, কালকের দিন রাত পুরোটা পাচ্ছ, ঠিক আছে? তারপর নেক্সট দিন আমাদের সকাল যখন সোমবার মঙ্গলবার যখন আবার ক্লাস, তো সেই জিনিসগুলো কিন্তু তাহলে সেই হিসাবে কিন্তু রেডি করো, ঠিক আছে? আর এগুলো কন্টিনিউয়াসলি করতে হবে, তাহলে হচ্ছে ডাটাগুলো মনে থাকবে, চ্যাপ্টারের জিনিসগুলো মনে থাকবে। কারণ এটা আমরা সবাই 11-এ করছি বা 12-এরও জিনিসগুলো রয়েছে। আচ্ছা, তোমাদের রেজাল্ট কবে দেবে মোটামুটি এইচএস এর? শুনতে পাচ্ছ অনিকেত? জুনের লাস্ট উইক? আচ্ছা আচ্ছা, তার মানে অনেক দিনে আছে, অনেক দিনে এখনো। এই মাস তো এক মাস আছে বাকি, আবার জুনের লাস্ট উইক মানে পুরো 2 মাস হাতে, বহু দেরি আছে। তো সেই হিসাবে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে কিন্তু, ঠিক আছে? আর জুলাইয়ের ফার্স্ট উইক? ও আচ্ছা আচ্ছা, মানে একদম এক্স্যাক্টলি বলেও দেয়নি, মানে শিওরলি বলে দেয়নি যে জুলাইতেও দেবে বা জুনে দেবে, তাও কিছু বলেনি, তাই তো? মানে মোটামুটি একটা অ্যাভারেজ করে দিয়েছে যে ওই টাইমের দিকে দিতে পারে, তাই বলছো তো? না তাহলে, না তাহলে, না না বলছো তাহলে? না মানে বুঝলাম না। আচ্ছা না, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ও তার মানে এখন অনেক দেরি আছে, কোনো নেই। তুমি প্রিপারেশনের জন্য এ করো, ভালো করে প্রিপারেশন নিতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে? আর যেগুলো ভাবে বললাম ওইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু লেখা প্র্যাকটিস করো, আর রিভিশন দাও। ধরো তুমি ওই যেটা বললাম, ধরো যখন থার্ড চ্যাপ্টার পড়ছো, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারও কিন্তু সাথে সাথে রিভিশন দিতে হবে। আমি কোর আইডিয়া বলে দিচ্ছি, সিস্টেম বলে দিচ্ছি, টাফ টাফ জিনিসগুলো বলে দিচ্ছি, কিন্তু তুমি যদি ওই ডাটা মনে না রাখো আলটিমেটলি কোনো কাজে দেবে না, ঠিক আছে? কারণ তোমার এক্সামে ডাটা মনে রেখেই করতে হবে। ধরো এমসিকিউ টাইপ কোশ্চেন এলো, 4টে অপশন থাকলো, তুমি যদি ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াই না থাকে, তুমি তো কি করে ঠিক করবে? আর না হলে মাইনাস খাবে। এটা স্কুলের এক্সাম না যে মাইনাস নেই, এখানে কিন্তু তুমি মাইনাস খাবে, ঠিক আছে? আর এক এক মাইনাসে মানে কোথায় চলে যাচ্ছে তো বুঝতেও পারবে না। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, তো এই তার জন্য হচ্ছে নৈবেত্তিক রেগুলার প্র্যাকটিস করা। এই যে যে এমসিকিউ নৈবেত্তিক গুলো যেগুলো কথা বলছি, এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, না হলে অ্যাডমিশন টেস্টে এই টাইপের এমসিকিউ এলে তুমি কি করবে?
কারণ তুমি সেই হিসেবে প্র্যাকটিসই করো নি। বুঝতে পারছো কথা? তো তার জন্য এই যে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, সেই থার্ড চ্যাপ্টার, এগুলো সব চ্যাপ্টার ধরে ধরে সব নৈর্ভিত্তিক গুলো করে আমাকে কিন্তু সেইগুলো হোয়াটসঅ্যাপে সেই হিসেবে কিন্তু এ করবে। খালি নৈর্ভিত্তিক না, 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, আর তোমাদের যে ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো ধরে ধরে তুমি দেখে দেখেও করো, কোনো প্রবলেম নেই, কিন্তু এগুলো কিন্তু করতে হবে। দেখে দেখে করলে তারপরে সেগুলো বারবার পড়ো, তাহলে কিন্তু মনে থাকবে। ওকে, বুঝতে পেরেছো সিস্টেম? তো এইভাবে প্রত্যেক চ্যাপ্টার করতে হবে। সবে আমরা যে যে চ্যাপ্টার গুলো হয়েছে, তো বাকিগুলো এইভাবে করবে। তো সেগুলো নেক্সট উইকের জন্য। আর পরশু দিনের জন্য এই যে যেভাবে যে এই যে চ্যাপ্টার গুলো আজকে করলাম বা তার আগের দিন হলো, সেই জিনিসগুলো করো, তার এমসিকিউ গুলো করো আর কোশ্চেন গুলো করো। আর নেক্সট উইকে হচ্ছে এই জিনিসগুলো যেভাবে বললাম এগুলো ফলো করে পুরোটা করে রাখবে। নেক্সট উইকে ক্লাসের আগের দিন সেই জিনিসগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে সেগুলো পাঠাবে। তো এই সপ্তাহ ধরে পুরো এইভাবেই চলবে, ঠিক আছে? আর তারপরে ধরো যেদিন আমাদের ক্লাস আবার নেক্সট, মানে এই উইকের পরের উইকে সোমবারে, ঠিক আছে, মানে নেক্সট উইকে যে সোমবারে আমাদের যখন ক্লাস, তো তখন হচ্ছে এই জিনিসগুলো করবে, মানে তখন এই জিনিসগুলো দেখবো যে এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, সেইভাবে আমরা হচ্ছে এগোবো। স্যার কম্পিউটার ক্লাস আছে, রিড করো। আচ্ছা ঠিক আছে তাহলে, বুঝতে পারছো তো? এইভাবে এই জিনিসগুলো করতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রেখো, আমি বলেও দিলাম কিভাবে করতে হবে। তো সেই হিসাবে ফলো করে এগোবো, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার হোম টাস্ক। ওকে, তো আজকে তাহলে এই অবধি। আবার মঙ্গলবার আমাদের যখন ক্লাস আছে, মঙ্গলবার সন্ধ্যাতে ক্লাস, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে এই অবধি। ওকে।